নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন পার হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার কতটা ভালো করলো, কি করলো, সংবাদ মাধ্যম কোথায় আছে এবং কতটা গণতান্ত্রিক এই সরকার বা কতটা আসলে জবাবদিহিমূলক, সেগুলি নানা বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে বলেছেন। আমরা আজকে পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসের বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব মোহাম্মদ শফিকুল আলমকে, যার বড় পরিচয়, তিনি উনি অনেক বড় সাংবাদিক। আমরা শফিক ভাই আপনাকে স্বাগত জানাই। আপনার সাথে আমার অনেক বেশি মানে কি বলে যে একটু ফর্মাল সম্পর্কই করা উচিত বা ফর্মাল সংবোধনই করা উচিত। আপনি মাননীয় প্রেস সচিব, কিন্তু আপনাকে শফিক ভাই ছাড়া অন্য কোনো কিছু বলা আমার জন্য কঠিন, সেই জন্য আমি আসলে আপনাকে শফিক ভাই বলতে চাই। আমি আরেকটু বলতে চাই, শফিক ভাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আমরা অনেক বেশি কৃতজ্ঞ এবং ধন্যবাদ আপনাকে বলার জন্য। এবং আমি দর্শকদের বলতে চাই, 5 আগস্টের আগে, অর্থাৎ শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে, যখন ইন্টারনেট বন্ধ ছিল, রিলায়েবল সোর্সগুলি যখন ঠিক মতো ছিল না, আমরা যারা বিদেশে ছিলাম বা নিউজ নিয়ে কাজ করেছি, দেশে যারা ছিলেন তারা সবাই আসলে আমরা শফিক ভাইয়ের দিকে তাকিয়েছিলাম। আমরা কেউ কেউ বলেছি যে তিনি 1971 সালে বিবিসি এবং অন্যান্য জায়গার সাংবাদিকেরা, বিদেশি সাংবাদিকরা যে ভূমিকা পালন করেছেন এপির হয়ে, তার চেয়ে বেশি ভূমিকা তিনি পালন করেছেন। তিনিই ছিলেন আমাদের হাব। শফিক ভাই আপনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ওই সময় আপনি মাথা ঠান্ডা রেখে প্রতিটি খবর, জীবনের ঝুঁকি নিয়েই কিছুটা আমি বলবো, বা জীবনের না হলো অন্যান্য ঝুঁকি নিয়েও হলো আপনি আমাদেরকে দিয়েছেন, তার জন্য আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানবেন। আপনাকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা শফিক ভাই, আমরা আপনার সাথে আলোচনাটা শুরু করার আগে 100 দিনের পরে আপনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, সেই স্ট্যাটাসটা থেকেই একটু একটু করে বলি। সেটার মধ্যে আপনি বলেছিলেন যে 100 দিনের মধ্যে এই সরকারের কিছু গুরুত্বপূর্ণ অর্জনের কথা। সেই গুরুত্বপূর্ণ অর্জনগুলি থেকে যদি আপনি যেটাকে বলেছেন যে স্মুথ ট্রানজিশন এবং অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড জাস্টিস ফর দি জুলাই আগস্ট ম্যাসাকার, প্রথম দুইটা জায়গা থেকে যদি আমি একটু বলি, যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে আসলে 5 আগস্ট, আর বর্তমান সরকারের দায় মুক্তি দেওয়া হয়েছে 8 আগস্ট পর্যন্ত। এই দায় মুক্তির কারণ কি, এবং আপনি যেটাকে স্মুথ ট্রানজিশন বলছেন সেইটার ক্ষেত্রে আমরা দেখেছি নিউ এজের রিপোর্টটা আপনি নিশ্চয়ই দেখেছেন, যেখানে মধ্যে বলা হয়েছে যে এই কয় মাসে, অন্তর্বর্তীকালীন সরকারের কয় মাসে যে মোট কতজন আসলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছেন। আপনি এই দুইটা বিষয়ে আমাদেরকে যদি একসাথে বলেন, তো তারপর আপনি এটাকে স্মুথ ট্রানজিশন বলবেন কিনা, এই এক্সট্রা জুডিশিয়াল কিলিংগুলির ক্ষেত্রে আপনারা এটা বলবেন কিনা, দায় মুক্তিটা 8 আগস্ট পর্যন্ত দেওয়া হয়েছে কেন? দায় মুক্তির বিষয়টা এই জন্য আসছে, সেটা হচ্ছে যে আপনি জানেন যে 5 তারিখে স্বৈরাচার হাসিনা চলে যান, তারপরে এই গভর্নমেন্টটা আসলে টেক ওভারটা করে হচ্ছে 8 তারিখ সন্ধ্যায়। তো ফলে এই যে 3 দিনের আগে আপনি তাহলে কি এই 3 দিনের যে ঘটনা ঘটলো, এবং আমরা সাসপেক্ট করি যে এই 3 দিনে অনেকে পালিয়ে গেছেন, তখন এই কাজটার তো আপনার দায়টা কি আমার উপরে আসে কিনা? আমি তো টেক ওভার করি নাই, তো আপনি আমাকে এই টেক ওভারের ইয়েটা দিবেন কিনা? এই দায়টা অবশ্যই যারা সরকারের ফাংশনারি ছিল, পুলিশ ছিল, যাদের এই দায়িত্বগুলো ছিল, যে যাদের হাতে রক্ত, যারা এই ভয়াবহ রকমের একটা ম্যাসাকার করেছে, তাদেরকে অ্যারেস্ট করার, কিন্তু তারা ফেল করেছেন। ফলে আমরা এসে যেটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রেই একটা ব্যাড প্রেসের সম্মুখীন হচ্ছি। অনেকে এসে বলছে যে আপনারা কেন ধরতে পারছেন না, এই লোকগুলো বাচ্চা বাচ্চা ছেলেদেরকে কিভাবে নির্মম ভাবে হত্যা করেছে। আজকেও একজন মা উনি বলছিলেন যে তার ছেলেকে কিভাবে হত্যা করা হয়েছে, আরেকজন বাবা উনি বললেন যে তার ছেলেকে হত্যাও করা হয়েছে এবং তার ছেলেকে ইভেন একটা মসজিদে তারা ফুনারালও করতে দেয়নি, তারা ওই যে তার যে গোসল করাবে সেটা পর্যন্ত করতে দেয়নি। এটা আমার এখানে সেগুলোর দায়টা এখন। হ্যাঁ, তারপরে যে জিনিসটা, সেটা আপনি সেকেন্ড যে কথাটা বললেন যে এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা যে কোনো পোস্ট রেগুলেশন খুবই ভয়াবহ রকমের ক্যাওটিক হয়। সেই জায়গায় আমি মনে করি প্রফেসর ইউনূসের লিডারশিপের কারণে দেশে জাস্ট 100 দিনের মাথায় আমি বলতে পারি পুরোপুরি একটা নর্মালসি। আমরা কালকে ক্রাইমের ফিগার, পুরো দেশের যে ক্রাইমের ফিগার সেপ্টেম্বর এবং অক্টোবরের আমরা দিয়েছি। ওইখানে আপনারা দেখবেন যে গত বছরের অক্টোবরে যতগুলো খুন হয়েছে, এবছর অক্টোবরে তার খুন 10টা এবং সেপ্টেম্বরে একটু হাই ছিল। ওভারঅল আমরা মনে করি সিচুয়েশন হ্যাজ আমরা একটু আগের জায়গা থেকে আসি, যে 6, 7, 8 তারিখে যা হয়েছে বা 5, 6, 7, 8 তারিখে যা হয়েছে তার জন্য দায় আপনাকে নিতে হবে না, কিন্তু আপনি প্রোটেক্ট করতে চাইছেন কাকে? শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে ঘটনাগুলি বাংলাদেশে ঘটেছে, যারা মারা গেছে, যাদেরকে মারা, এইটার জন্য কেন ইনডিমনিটিকে 3 দিন বাড়াতে হবে? আমি শফিক ভাইয়ের কাছে আসলে এটা একাডেমিক ইন্টারেস্টে জানতে চাই যে এটা কেন, মানে কাকে? আমি কোন ইনডিমনিটি
কাউকে ইন্ডিমনিটি দেওয়া হচ্ছে না, অনেস্টলি কাউকে ইন্ডিমনিটি। যারা ওই সময় দায়িত্বে ছিল এই লোকগুলো কেন দায়িত্বে ফেল করা হয়েছে এটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি। এটা নিয়ে জানা যাচ্ছে যে কেন এই লোকগুলো পালালো, কেন এই লোকগুলো পালাতে মানে আমরা ধরতে পারলাম না। শুধু পলায়ন না তো, ওই সময় হত্যাকাণ্ড হয়েছে, 5, 6, 7, 8 মানুষজনকে মারা হয়েছে, লুট করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। মানে এটা তো আমাদের দেখা দরকার যে কারা এটা করলো। এই যে টোটাল যে আপনার মানে এটাকে অনেকে অনেক ভুলিয়ে ফাপিয়ে দেখা হচ্ছে। তা আমাদের হিসাবে যেটা আমরা দেখি যে 150 জনের মতো ইয়ে হয়েছে এবং অনেক ক্ষেত্রে রিভেঞ্জ কিলিং হয়েছে। তো রিভেঞ্জ কিলিং এর ক্ষেত্রে আমার মনে হয় না কোনো ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। আচ্ছা, ওকে, তাহলে আমরা এটা বলতে পারি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি এটাকে বলছেন যে স্মুথ ট্রানজিশন, এটা আপনাকে বলবেন যে এটা ট্রানজিশনটা স্মুথই হয়েছে, এবং জুলাই আগস্ট ম্যাসাকার নিয়ে যে অ্যাকাউন্টেবিলিটি, সেই প্রশ্ন কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন সবাই, আপনি সেই প্রশ্ন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও তোলা হচ্ছে। আপনারা আহতদের খোঁজ নিচ্ছেন না, আপনারা আহতদেরকে যথাযোগ্য মর্যাদা দিচ্ছেন না, সেটি করছেন না। তো আপনি জাস্টিসটা করতে পেরেছেন? আমি যে এটা মনে হচ্ছে যে ধরনের এক্সপেকটেশন, আমাদের বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে যে এক্সপেকটেশনটা ম্যানেজ করা। আমরা বলছি তো আমরা কাজ করছি, আমরা প্রত্যেকটা ডেট আমরা খুঁজে দেখছি, অনেক মৃত্যু আসছে, মৃত্যুর খবর আসছে, আমরা প্রত্যেকটা স্ক্রুটিনাইজ করছি, প্রতিটা গ্রামে গ্রামে যাওয়া হচ্ছে, ডিসিদের নেতৃত্বে কমিটি করে প্রত্যেকটা গ্রামে গ্রামে যাওয়া হচ্ছে। আর যে আহত আমরা পুরোপুরি 19,900 জনের মতো আহত আমরা পেয়েছি, প্রত্যেককে নাম ধরে ধরে স্ক্রুটিনাইজ করে কার কিভাবে আহত হয়েছে এবং তাদের পাশে দাঁড়ানো হয়েছে। দুই একটা এদিক বেদিক হয়েছে, আমরা অস্বীকার করছি না, বাট সত্যিকার অর্থে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আপনি যদি ভালো মতো করে এটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন, দেখেন যে আমাদের দায় কত, আমরা এখানে পারছি কিনা। আমি মনে করি যে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, বাট তারা যেটা চাচ্ছেন, যারা আরো চাচ্ছেন, আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ায়। বিদেশি সবার সাথে কথা হচ্ছে, ইউএস এর সাথে, ইউএস এর থেকে টিম আসছে, ইউকে থেকে টিম আসছে, নেপালের থেকে কর্নিয়ার নিয়ে আসা হয়েছে, অন্যান্য অনেক দেশের থেকে টিম, চায়নার থেকে টিম আসছে, তারা এসে এই কাজগুলো করছেন। আমরা এটাই, এবং 11টা বিশেষায়িত হসপিটালে তাদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি, এবং অনেকের, এবং তাদেরকে দেওয়ার জন্য হেলথ মিনিস্ট্রি থেকে এক ধরনের আমরা ওয়েবসাইট করে দিয়েছি, লিস্ট করা হয়েছে। তো এখানে কেউ আমরা তো আমরা এর থেকে আমার মনে হয় না যে আরো বেশি আমাদের করা উচিত, অবশ্যই আরো বেশি সুষ্ঠু। আমাদের ব্যুরোক্রেটিক কিছু সমস্যা আছে, সেটা আমরা ওভারকাম করার চেষ্টা করছি। এই উষ্মাটা কোত্থেকে তৈরি হচ্ছে আসলে, যে আপনারা আসলে আহতদের ঠিক মতো খোঁজ খবর নিচ্ছেন না, আপনারা নিজেরা খুব আরাম করছেন কিন্তু আহতরা কাতরাচ্ছে, তাদের দেখার কেউ নাই, এই উষ্মাটা কোত্থেকে তৈরি হচ্ছে? আমরা প্রথম কথা হচ্ছে আমরা কেউ আরাম করছি না। আমরা মনে করি এটা একটা গণ অভ্যুত্থানের ফসলের, এটা একটা গভর্নমেন্ট, এবং এই গভর্নমেন্টের পুরো হৃদয়ের মধ্যে আছে এই ছাত্র জনতার যে স্যাক্রিফাইস তারা করলো। তো আমরা প্রতিনিয়ত, আজকে একজন বাবা এবং মা যখন কথা বলছিলেন, আমাদের গা শিহরিত হচ্ছিল। আমরা তাদের প্রতি, আমি বলবো যে আমাদের মানে ডেডিকেশনের কোনো অভাব নাই আমাদের ইয়েতে, বাট আমাদের যেটা হচ্ছে যে এক ধরনের, আমি বলবো যে আমি যেই ব্যুরোক্রেসিকে পেয়েছি সেটা খুবই ইনএফিশিয়েন্ট। সেই ব্যুরোক্রেসি নিয়ে আমার সর্বোচ্চ গতিতে কাজ করতে হচ্ছে, এটা আমি বলতে পারি। বাট ওনারা যে উষ্মাটা প্রকাশ করছেন, আমরা মনে করি যে আমরা অবশ্যই, আমাদের যদি ভুল ভ্রান্তি হয় আমাদেরকে ধরায় দেন, আমরা চেষ্টা করব এটাকে আরো আমরা ওভারকাম করে কতটা আরো বেটার সার্ভিস দেওয়া যায়। আমরা যে কাজ করছি না, বা আমরা যে কাজ করায় গাফলতি করছি, আমি এটা মানবো না। শফিক ভাই, এটা আমি একটু মনে রাখলাম যে আপনি ব্যুরোক্রেসিকে ইনএফিশিয়েন্ট বলছেন, তারা এখন আরো বেশি করে আপনার সঙ্গে কাজ নাও করতে পারে, এই ঝুঁকি আপনি নিশ্চয়ই দেখছেন যে এটা তারা আপনাকে আসলে কতটুকু সহযোগিতা করছে, বা আপনার সরকারকে, সেটা নিশ্চয়ই আপনি দেখবেন। এটা নিয়ে আমরা কথা বলতে আসবো, কিন্তু যে বিষয়টা নিয়ে আসলে কথা বলা দরকার, আপনি নিশ্চয়ই জানেন, বা আপনি তো জানবেনই যে প্রাণ রক্ষার্থে সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন 626 জন, এখন আছে 7 জন। আইএসপিআর এরকম একটা বক্তব্য ছিল। এই 626 জন এখন কোথায়, এটা সরকার জানে কিনা? আমাদের এই প্রশ্নটা আছে এই কারণে যে আসলে আপনারা পিক এন্ড চুজ করছেন কিনা, মানে কি কারণে জুনায়েদ আহমেদ পলককে জেলে যেতে হলো এবং হাসান মাহমুদ হচ্ছে এখন বেলজিয়ামে আছেন, মানে দুইজন একসাথেই আটকা পড়েছিলেন বা আটকা আছেন, এরকম কথা আমরা শুনেছিলাম, দেখে এই দুজনের নাম বললাম। কি কারণে যারা বাইরে যেতে পেরেছেন তারা কি কারণে যেতে পেরেছেন, যারা যেতে পারেন না তারা কি কারণে যেতে পারেন না, এটা কারণটা কি আসলে? এটার কারণ হচ্ছে যে ওই ইয়ের সাথে বড় একটা, আপনি জানেন, এই
স্বৈরাচারের একটা বড় একটা ইনফ্রাস্ট্রাকচার সে রেখে গেছে। তাকে যে স্বৈরাচার বানাইছে তারা কারা? পুলিশের লোক, সিভিল ব্যুরোক্রেসির লোক, অনেকে তাকে বুড়ে, এবং তারা তার দিকে হেল্প করেছে। আমরা এসে যখন নিলাম 8 তারিখের পরে, আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল কে কোথায় আছে, কাকে কিভাবে অ্যারেস্ট করা যায় সেটার জন্য। তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের পুলিশকেও তো গুছানো হয়েছে। আপনার পুলিশের টপ লিডারশিপে কেউই অলমোস্ট ছিল না। তো আমি তো ওই কমান্ড স্ট্রাকচারটা প্রিপেয়ার করে যত দ্রুত আমার এগোনো যায় আমরা সেই কাজটা আমরা করেছি, এবং সেই অনুযায়ী অনেককেই অ্যারেস্ট করা হচ্ছে। তার মধ্যে 2-1 জন চলে গেছেন। আমরা মানে কি বলবো, আমরা চেষ্টা করেছি তাদেরকে কেননা তাদের সবার হাতে রক্ত, তাদেরকে অ্যারেস্ট করাটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সেই অনুযায়ী আর্মি কি কোনো পিকেট চুজ চেষ্টা করছি। শফিক ভাই, আর্মি কি কোনো পিকেট চুজ করছে? কাউরে যাইতে দিছে, কাউরে আপনি করে রাইখা দিছে, কারোর? আমাদের কাছে এরকম কোনো এভিডেন্স নাই, সরি, এরকম কোনো এভিডেন্স নাই। মানে যারা পালাইছে তারা, মানে আপনারা সবাইই ধরতে চাইছেন কিন্তু কিছু হইলে পালাই গেছে, ব্যাপারটা কি এরকম? মানে 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 হ্যাঁ, কিছু আপনারা তো, এবং আমাদের ধারণা এই পালানোটা ওরা 5 থেকে 8 তারিখের মধ্যেই পালিয়েছেন। কেননা 5 থেকে 8 তারিখে যে যাদের ধরার কথা ছিল, পুলিশ তো ছিলই, পুলিশ একটা স্টেটের একটা বড় একটা মানে উইং, গভর্নমেন্টের একটা উইং। তো তাদেরকে পুলিশকে ধরা, পুলিশের এই কাজটা করা উচিত ছিল। কিন্তু দেখা যাচ্ছে পুলিশের টপ লিডারশিপ, ওইটা যেটা ডিক্টেটরের যে টপ লিডারশিপ, তারাই তো ছিল আসলে মেইন কিলার, তো তারাও পালিয়েছে। তো এই একটা অবস্থার মধ্যে আমরা এই লোকগুলোকে অনেক ক্ষেত্রে অ্যারেস্ট করতে পারি নাই। ওকে, আমি আবারও একটু অন্য প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে আপনার প্রিয় বিষয় যেগুলি নিয়ে আপনি আসলে বহুদিন কাজ করেছেন, সেটা হচ্ছে অর্থনীতি। সেটা নিয়ে একটু আসি, যে আপনি সরকারের একটা দাবি করেছেন যে আপনারা রিজার্ভে হাত না দিয়ে বিদেশি ধারদেনা পরিশোধ করেছেন। অর্থনৈতিক যে কাঠামো, সেটা মেজর ইকোনমিক রিকভারি, যেটা আপনি আপনার স্ট্যাটাসে বলছেন, বৃহত্তর অর্থনৈতিক পুনরুদ্ধার, এটাকে আমরা কিছুটা বাংলা করতে পারি। তো সেইটা কি আসলে, মানে সেটা আসলে কতটা ঠিক? মানে আমি কেন এই কথা বলতেছি, আমি সেপ্টেম্বরের 5 তারিখে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে জানতে চেয়েছিলাম যে আপনাদের কাছে এখন আসলে রিজার্ভ কত। তো উনি বলেছিলেন যে তার কাছে রিজার্ভ হচ্ছে $20 বিলিয়ন। তো সেই $20 বিলিয়ন থেকে আপনি এখন, যদি আমরা 12 নভেম্বর যে বিডি নিউজের যে প্রতিবেদন আমরা দেখি, যে আকুর দেনা পরিশোধের পর $18.19 বিলিয়ন রিজার্ভ এসছে। 87 দিনে রিজার্ভ কমেছে $2.29 বিলিয়ন, যেটা সেপ্টেম্বরের 5 থেকে আরেকটু সেটা ছিল। তো রিজার্ভে হাত না দিয়ে সেটা কমলো কিভাবে, সেটা একটা প্রশ্ন। আর আওয়ামী লীগের আমলে একদম ধ্বংস হয়ে গেছে অর্থনীতি, যেই গল্পটা আমরা শুনেছিলাম, সেটা $20 বিলিয়ন থাকলে সেটা ঠিক কিনা, সেটাও যদি একটু বলতেন। না, আওয়ামী লীগের আমলে ধ্বংস কি হয়েছে কি হয় না, এটা নিয়ে আমার মনে হয় মানে রিপোর্ট হয়েছে। কি হয়েছে এটা পুরো বাংলাদেশের মানুষ জানে। আমি এটা না, আমরা যেটাকে ইনহেরিট করেছি, এটা খুবই একটা ভঙ্গুর ইকোনমি। ওরা টাকা ছাপে, মানে ওরা মানুষজনকে হ্যাপি করতে যে টাকা ছাপিয়েছিল 60,000 কোটি টাকা। পুরো জিনিসটা আপনাকে ইনফ্লেশনকে এটা আরো ট্রিগার করেছে। আমরা এসে যেই পেয়েছি, সেটা দেখা যাচ্ছে যে রিজার্ভ ইজ ডিপ্লিটিং। আর আমাদের যেটা হয়েছে যে আমাদের এসেই আপনি ম্যাসিভ আকারে, আমার আজকে কাতার গ্যাস বলতেছে যে আমার $1 বিলিয়ন দিতে হবে, কালকে আদানি বলতেছে যে আমার 900 বিলিয়ন, তারা 900 মিলিয়ন ডলারের ঋণ রেখে গেছে। তারা $1 বিলিয়ন কাতার গ্যাসের ঋণ রেখে, এইটা তো আমার না পরিশোধ করতে হচ্ছে। এবং এটা এমন না স্টেট টু স্টেট না, এটা হচ্ছে যে আপনার একটা প্রাইভেট কোম্পানি, তাকে আপনার টাকাটা দিতে হবে। তো এই পুরো জিনিসটা তো আমরা দিয়েছি। আমাদের $2.5 বিলিয়ন একটা ইন্টারন্যাশনাল পেমেন্টের একটা অব্লিগেশন ছিল, সেখান থেকে আমরা $1.8 বিলিয়ন দিয়েছি রিজার্ভকে টাচ না করে। আর রিজার্ভে যে টাচের যেটা হচ্ছে না আকু পেমেন্ট, সেটা একটা ন্যাচারাল প্রতি 3 মাস অন্তর বা প্রতি 2 মাস বা 3 মাস অন্তর এটা দিতে হয়। আর ইকোনমির অবস্থা যদি দেখেন আপনি, এই সেপ্টেম্বরের দেখেন আমাদের প্রায় 7%, মানে 7% একটু কম আমার এক্সপোর্টের গ্রোথ, এবং অক্টোবরে এসে আমাদের গ্রোথ ছিল 21%-এর একটু নিচে। তো এটা তো আমি বলবো যে ম্যাসিভ। মানে আমাদের ইকোনমির মূল যেটা, দুইটা স্তম্ভ, একটা হচ্ছে রেমিটেন্স আর একটা হচ্ছে এক্সপোর্ট, দুইটাই খুবই ভাইব্রেন্ট আমরা দেখছি। আর আরেকটা জিনিস যেটা আমরা এসে সাথে সাথে করেছি, অপ্রয়োজনীয় যেগুলো জায়গায় ব্যয় ছিল, আপনি আজকে যদি ডেইলি প্রথম আলো দেখেন, সেখানে ফয়জুল কবির খান এই ব্যাপারে খুব বিস্তৃত লিখেছে। আমরা কোটি কোটি টাকার অপ্রয়োজন, আমরা এগুলো সব বন্ধ করে দিয়েছি, যাতে আমাদের টোটাল রিসোর্সটা মোবিলাইজ করে আমরা কাজগুলো করতে পারি। আর আজকে আপনি ব্যাংকিং সেক্টরে দেখেন, ব্যাংকিং সেক্টর ইজ ভাইব্রেন্ট।
অবশ্যই 2, 3টা 4টা 5টা 6টা খুবই সিক টাইপের ব্যাংক আছে, বাট সত্যিকার অর্থে কি এটা হচ্ছে লেগাসি, এই ওদের আমলে এটা হয়েছে। আর প্রতি ইকোনমিতে 1-2টা ব্যাংক কিভাবে মারা যায়, এটা এমন কিছু না। ওভারঅল ব্যাংকিং সেক্টরের হেলথ ইজ ভাইব্রেন্ট, আই উড সে রোবাস্ট। আমি দুইটা প্রশ্ন আপনাকে করে রাখি, কারণ হচ্ছে এখন থেকে মানে আরো 6 মাস পরে হয়তো আপনার সাথে যদি কথা বলার কোনো সুযোগ পাই, তাহলে আপনাকে এটা আমি আবার জানতে চাইবো যে আপনি বলছেন যে শুধু ব্যাংকিং সেক্টরে অল্প 2-1টা হিকাপ ছাড়া অর্থনীতিকে আপনারা পুনরুদ্ধার করেছেন এবং অর্থনীতি এখন তার নিজের গতিতে চলছে। আমি প্রশ্নটি করে রাখতে চাই যে এই ব্যবসা বাণিজ্যের বিনিয়োগ এবং রপ্তানি বাণিজ্যের যে জায়গাতে ধাক্কা খেয়েছিল গত সরকারের সময়, সেটি পুনরুদ্ধার করে এই 6 মাসে আসলে কতটুক কি হয় এবং কতটা আসলে আমরা বিনিয়োগ আকৃষ্ট করে রপ্তানিটাও ঠিক রাখতে পারি, মানে অর্থনীতির যে সূচকগুলি সেগুলি কি থাকে সেটি নিশ্চয়ই আমরা একটু দেখে নিব। আপনার কাছে মনে হচ্ছে যে এই বছর অর্থনীতির সূচক তার আগের মতো ধারায় থাকবে না, এটি আবার ইতিবাচক ধারায় ফিরবে, তাই তো? না, আমি কোয়াইট কনফিডেন্ট এটা আরো ইতিবাচক ধারায় থাকবে। এবং আপনি একটা খুব ভালো জিনিস সবাই যেটা প্রেস করেছে যে প্রফেসর ইউনূস একটা ভালো ইকোনমিক টিম উনি অ্যাসেম্বল করেছেন। আপনি জানেন আহসান মনসুর যিনি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর, উনি আইএমএফ এ অনেক বছর ছিলেন, আইএমএফ এর পুরো মিডল ইস্টটা উনি দেখতেন। তারপরে সালেউদ্দিন আহমেদ যিনি আমাদের ফিনান্স অ্যাডভাইজার, উনি খুব রেসপেক্টেড একজন সেন্ট্রাল ব্যাংকার, তার একদম পুরো বাংলাদেশের ব্যুরোক্রেসি জানেন, আবার উনি এট দ্য সেম টাইম উনি সেন্ট্রাল ব্যাংকিংটাও জানেন। আর লুৎফে সিদ্দিকী আপনি জানেন এলএসি তে উনি বোর্ড অফ গভর্নরে ছিলেন, এনইউএস এ পড়িয়েছেন, সে বড় ইনভেস্টমেন্ট ব্যাংকের খুব বড় বড় ইনভেস্টমেন্টে কাজ করেছেন। আর আশিক চৌধুরী একদম ইয়াং একটা লোক, উনি এইচএসবিসি তে ছিলেন সিঙ্গাপুরে, খুবই একজন লুক্রেটিভ জব ছেড়ে এসে জাতির মানে ন্যাশনাল কলে উনি এসছেন। আমি মনে করি এটা ফ্যান্টাস্টিক টিম। আশিক চৌধুরী 1 মাসে 200টার বেশি সিইও এর সাথে কথা বলেছেন এবং আমরা কোয়াইট কনফিডেন্ট যে এই ইকোনমি ঘুরে তো দাঁড়িয়েছে, সামনে আরো দেখবেন যে আমাদের এইটা আরো আগামী কিছু কিছু লোকালাইজ এটা মূল কারণ হচ্ছে এই যে যারা যারা গার্মেন্টস ফ্যাক্টরি ওনার ছিলেন এই লোকগুলো অনেকে পালিয়ে গেছে যারা আওয়ামী লীগের সাথে লিঙ্ক। আমি নিশ্চয়ই আশা করব কিন্তু আইভি লিগে পড়া, খুব ভালো কর্পোরেটে ভালো করা, রাষ্ট্রে ভালো করবেন, এই ফর্মুলাটা আসলে কতটা ঠিক সেটা আমি দেখতেও চাই। যে এই ঘটনাটি আসলে সবাই আলোচিত হয়ে মানে সবাই আলোচনা করছে, অনেকে আলোচনা করছে, কেউ কেউ আলোচনা করছে, আপনারা করছেন কিনা জানি না, সেটা হচ্ছে কিশোরগঞ্জের করিমগঞ্জে হৃদয় রবি দাসের নামের এক তরুণকে, আমি ডয়চে ভেলের খবর পড়ছি, ডয়চে ভেলে বাংলার খবর, কিশোরগঞ্জের করিমগঞ্জে হৃদয় রবি দাস নামে এক তরুণকে প্রথমে আটক করে পেটানো হয় বলে অভিযোগ, তারপর নিয়ে যাওয়া হয় সেনাবাহিনী ক্যাম্পে, সেখান থেকে শুক্রবার দিবাগত গভীর রাতে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। সোমবার বিকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয় নাই। আপনি এটাতে আরেকটু কিছু বলবেন কিনা? হৃদয় রবি দাসকে আমরা শুনেছি আমাদের যে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিং কে আমরা কন্ডেম করি, আমরা যে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিং কে আমরা ইনভেস্টিগেট করছি, আমরা আমাদের কোনো হাইড অ্যান্ড সিকের কোনো এজেন্ডা নাই, আমরা এগুলো পুরো জিনিসগুলো ইনভেস্টিগেট হবে। আপনাকে এইটুকু অন্তত বলতে পারি। ইনভেস্টিগেট হবে কেমন জানি, মানে শফিক ভাই আপনি তো ওই পারে ছিলেন, মানে ইনভেস্টিগেট হবে কেমন জানি শেখ হাসিনার প্রেস সেকশনের ভাষা, যে আমরা সবকিছুকে খতিয়ে দেখছি, ইনভেস্টিগেশন করা হবে, কমিশন করা হবে। ওনারা অনেক এই কথা বলতে কিন্তু করেন নাই, তা ওনারা 3000 ওনাদের পুরো আমলে 3000 এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, 3,500 লোক আসলেন, তারপরে কত লোককে উনি একদম এই যে এই ইয়েতেই দেখেন না 1500 মতো ছেলে মেরে তারা খুন করেছে। তা আমাদের সাথে এটা তুলনা করতে এসেন না, আমরা প্রত্যেকটা জিনিস আমরা ইনভেস্টিগেট করছি, প্রত্যেকটা। আমাদের এখানে কোনো ইয়ে নেই, কারণ আমরা এখানে আসি নাই কোনো পলিটিক্যাল এজেন্ডা আমাদের নাই, আমরা পলিটিক্যাল পার্টির ইয়ে না, আমরা আসছি ন্যাশনাল রিবিল্ডিং এর তাগিদে। আমরা আসছি বিকজ আমাদের পুরো ওয়ালগুলোতে রাষ্ট্র নির্মাণ করতে হবে, এই বাণীগুলো এই লেখাগুলো খুব সুস্পষ্ট ভাবে আমাদের ছেলেমেয়েরা লিখে দিয়েছে, সেই তাগিদে আমাদের এখানে আসা। পলিটিক্যাল এজেন্ডা নাই সেটা বলছেন, কিন্তু আপনার অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তির পর যে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ভাষণে নির্বাচনে কোনো রূপরেখা না থাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট হতাশা জানিয়েছেন। তিনি বলেছেন নির্বাচিত সরকার কেন দরকার তার যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে মির্জা ফখরুল বারবার বলেছেন নির্বাচিত সরকারের পেছনে জনগণের সমর্থন থাকবে, এই বিষয়টা অবশ্যই চিন্তা করতে হবে। আপনারা চিন্তা করছেন কিনা? আমি উনি যে মতামত, আমি ওটা নিয়ে বেশি কিছু বলবো না। আমি এটা বলবো যে আমাদের যে ম্যান্ডেট, গণঅভ্যুত্থানের ম্যান্ডেট হচ্ছে যে
আমাদের রাষ্ট্রটা নির্মাণ করতে হবে, সে আলোকে এই কমিশনগুলো করে দেওয়া। আর এই কমিশনগুলো রিপোর্টগুলো দিবে 31শে ডিসেম্বরের মধ্যে। ওই রিপোর্টগুলো নিয়ে ওনাদের সাথেই কিন্তু আমরা কথা বলবো, আমরা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলবো, সমাজের সমস্ত ধরনের স্টেক হোল্ডারের সাথে কথা বলবে। ওইটার আলোকে আসলে আমরা বুঝবো যে আমরা কি ধরনের ইলেকশন আমরা দিব বা কি ধরনের রিফর্মটা আমরা বাস্তবায়িত করব। আর রিফর্মটা আমি যখনই বাস্তবায়িত করব তখন আসলে আমি বুঝবো যে আমার কতদিন সময় লাগবে। ধরেন আপনি আজকে 300 সিটে আমাদের ইলেকশন হয়, এখন সবাই পার্টি মিলে বললো যে না আমরা 300 সিট সেই 1973 সাল থেকে দেখছি, অতএব এবার আসি আমরা 500 সিটে ইলেকশন করি। এই 500 সিট ইলেকশন করা মানে হচ্ছে আমার নতুন করে ডিমার্কেশন করা। বা ধরেন আমাদের পলিটিক্যাল পার্টিগুলো মিলে বললো যে না আমাদের প্রেসিডেন্টের পাওয়ারটা আমাদের বাড়াতে হবে, প্রেসিডেন্সিয়ালও ইলেকশন লাগবে। তো সেক্ষেত্রেও আমার কিন্তু টাইমের একটা বিষয় এসে যায়। তো সবগুলো মিলে আমাদের সত্যিকার অর্থে আমাদের একদিনও এক্সট্রা থাকার কোনো ইচ্ছা নাই, কারো কোনো ইচ্ছা নাই। আমি আপনার বলেন তো যে নির্বাচনটা করা ছাড়া আর এই যে সংস্কার, এই দায়িত্ব এই সরকার কেন নিতেছে? মানে এই বিকজ এইটা আমাদের ম্যান্ডেট, আমাদের গণ অভ্যুত্থানের ম্যান্ডেট এই একটাই, কি সেটা যে আমাদের শুধুমাত্র যে নির্বাচনের কথা আসছে তা না, এরা আসছে এই জন্য যে বিকজ আমাদের পিছনের ইতিহাসটা খুব খারাপ। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যেই ধরনের রিফর্মের কথা বলতো, কিছুই তো রিফর্ম অনেক ক্ষেত্রে না করে রিফর্ম রোল ব্যাক করেছে। ফলে যেটা হয়েছে যে আমাদের যারা বিপ্লব করলো, যারা গণঅভ্যুত্থানে ছিল, তারা আশাহত হয়েছেন পলিটিক্যাল পার্টিগুলোর কাছে। তার দাঁড়িয়ে তারা আবার ফিউচারেও তারা চিটেড হতে চান না, তারা এমন একটা পলিটিক্যাল সেটেলমেন্ট করতে চান, রাজনৈতিক বন্দোবস্ত করতে চান যেখানে পলিটিক্যাল পার্টিগুলো অন্তত তাদের যে ধরেন যে কাজগুলো পিছনে করেছে এটা যাতে না করে। শফিক ভাই, আপনি যা বলতেছেন সেইটা আমি যদি মানে আপনারা বুঝে থাকি, তাহলে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষের মনোনয়ন নিয়ে যারা আসবে তারা এটা বুঝতে পারে না বা তারা এটা করবে না। সেই জন্য আপনারা যারা বিপ্লব করেছেন, গণঅভ্যুত্থান করেছেন, যাদের দায়িত্ব ছিল বা যারা নিজেদের দায়িত্ব নিজেরা এরকম দিয়েছে যে শেখ হাসিনাকে হটানো দরকার, তারা এই দায়িত্ব নিজেদের আবারও দিচ্ছে যে তারা সংস্কার করবে, মানে কোনো গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি না। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনারা সংস্কার করলেন, যে গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি এটা করবে না আপনারা বলছেন, তারা যদি এটা না করে তারা কি এটা রাখবে? তারা না রাখলে আবার তারা আমাদের ছেলেমেয়েরা তো জেগে উঠেছে, আমাদের রেভলিউশনারি বিপ্লবীরা তো তারা আবার ফেস করবে, প্রোটেস্ট ফেস করবে। এটা তো গণতন্ত্র হইতেছে না। আপনি যাদেরকে তারা এটা কেন গণতন্ত্র? না, এটা গণতন্ত্র হইতেছে না। তো ধরেন যে এখন বিএনপি বা আওয়ামী লীগ এখন বিএনপি এখন ক্ষমতায় আসবে, এখন বিএনপি ক্ষমতায় আসবে, আপনারা বিএনপি কে ট্রাস্ট করতেছেন না যে বিএনপি প্রয়োজনীয় সংস্কারগুলি করবে। আপনারা মনে করছেন এই সংস্কার আপনাদেরই করে যেতে হবে, নাহলে বিএনপি আর করবে না। না, সেই ধরনের একটা ট্রাস্ট ডেফিসিট তো সমাজে তৈরি হয়েছে। এটা তো একটা অমূলক একটা বিষয় না। এই ট্রাস্ট ডেফিসিট তো আমাদের পিছনে। আপনারা 1991 সালে আপনি 90-এর এরশাদকে আমরা আউস্ট করার পরে, এরশাদকে সরিয়ে দেওয়ার পরে যেই পলিটিক্যাল বন্দোবস্ত হলো, সেটা তো আমাদের 100 বছর চলে যাওয়ার কথা, কিন্তু আমরা সেটা হলো না। আমরা এই জায়গাটায় কেন আসলাম, কেন আমার এই স্বৈরাচার একটা তৈরি হলো? এটা কারণ আমাদের একটা পলিটিক্যাল ফেলিউর ছিল। সেই জিনিসটা আমাদের স্টুডেন্টরা, আমাদের আপামর জনসাধারণ এটা জানছে। তারা দেখেছে যে তারা গত 15 বছরে ভালো মতো ভোট দিতে চায়নি, তো তারা এই যে তাদের আকাঙ্ক্ষাটা তারা ওয়ালে লিখে দিয়েছে যে আমরা রাষ্ট্র মেরামত করতে চাই, এবং তারা বারবার এই কথা বলেছে। সেই 15 বছর তো সেই 15 বছর তো আওয়ামী লীগ শাসন করলো, তো সেইটার দায় বা সেইটা যে বিএনপি কখনো কিছু করবে না সেটা বিএনপির উপর দিতেছে কেন ওরা? আমি তো এটা বুঝতেছি না। বিএনপির সাথে মিস্টারটা কি? বিএনপি তো নিজেরাও তো এটা নিয়ে আলাপ করেছে। আপনি পুরো গতটা বছর বিএনপি এই তাদের 31 পয়েন্টিং এ ফ্যান্টাস্টিক তারা ডিবেট করেছে। তো ওদেরও তো আকাঙ্ক্ষা, আমরা ওদের কাজটাও আরো আগে, ওদের কাজটা ওরাই করুক, অসুবিধা নেই। আপনারা ওদের কাজটা কেন করতে চাচ্ছেন? এটা আমার কাছে একটা কুইজের মতো লাগছে। আমাদের তো এটা কুইজের মতো লাগছে। রিফর্ম করা, আমাদের রিফর্মটা খুবই একটা স্ট্রং ম্যান্ডেট। এবং আপনি যদি আসেন কালকে, যদি এসে আপনি ওপিনিয়ন পোল নেন যে আমাদের ম্যান্ডেটটা কি হচ্ছে, আমি বলবো যে মোর দেন 80% উইল সে দ্যাট উই ওয়ান্ট দিস গভর্নমেন্ট টু
ক্যারি আউট রিফর্মস। আমি আপনাকে বলতে পারি, আপনি তো শফিক ভাই কোন একটা পোল, শফিক ভাই চালান, আপনি নিজে একটা দেখেন না, অপিনিয়ন পোল নেন। শফিক ভাই অপিনিয়ন পোল দিয়ে তো আসলে বোঝা খুব মুশকিল, তবে মানে পোল হওয়ার মানে একটা জনগণের কোন একটা ম্যান্ডেট না নিয়ে জনগণ কি চায় এটা বইলা দেওয়া আমার মনে হয় ঠিক গণতান্ত্রিক না মনে হয়। আমার মনে হয় যে এই গণ অভ্যুত্থানের চেয়ে বড় ম্যান্ডেট পৃথিবীতে নাই। সেই গণ অভ্যুত্থান ছিল ভোটে গণ অভ্যুত্থান খুবই বড় না, আপনি বেয়াদবি নিয়ে না, কিন্তু এটা তো অতি সরলীকরণ করেছে। অভ্যুত্থান বাটা ছিল হচ্ছে শেখ হাসিনার বিপক্ষে, আর কোনো কিছু ছিল না, একটা ভালো নির্বাচনের পক্ষে, একটা ভালো নির্বাচনের পক্ষে না। অভ্যুত্থান শেখ হাসিনা রাষ্ট্র মেরামতের পক্ষে। কোন জায়গায় দেখছেন যে আমি অভ্যুত্থান করেছি আমার 3 মাসের মধ্যে ইলেকশন দেন? কোথায় লেখা আছে? আপনি দেখেন ওয়ালগুলোই, আপনি ওয়াল গ্রাফিতি গুলো, আপনার তো এখানে অনেক করেসপন্ডেন্ট আছে, আপনি পাঠান না। আমি তো এরকমও কোথাও দেখি নাই যে আমি আইসা রাষ্ট্র মেরামত করব, সংস্কার করব, এটাও আমি দেখি নাই। আমি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে যাইতে হবে, একটা ভালো নির্বাচন পাইতে হবে, কারণ 15 বছর আমরা কোনো নির্বাচন পাই নাই। আমি একটা গণতান্ত্রিক সরকার, একটা ভালো নির্বাচন দেখতে চাইছি, এইটা আমি মনে করছি। হাউএভার এইটা পুরাটাও, আমি আপনার সাথে যে তর্কটা করলাম এটা পুরাটাও আমার মতামত না, প্রশ্নটা আপনাকে করে রাখলাম আর কি। আমি জানি যে আপনি ব্যাপারটা নিয়ে ভাবতেছেন, ভাববেনও আর কি। না, আমাদের মিশন খুবই সিম্পল। রাষ্ট্র মেরামতের জন্য যতটুক রিফর্ম করার দরকার আমরা করব, অবশ্যই এটা পলিটিক্যাল পার্টির সাথে কনসালটেশন করে এবং তাদের সাথে একটা কনসেনসাসের মাধ্যমে এই রিফর্মটা করা হবে। সবাই এটা নিয়ে শেষ প্রশ্ন করি যে আপনার কাছে মনে হইতেছে না আসলে যে পলিটিক্যাল পার্টিগুলির যদি আপনি এটা ছাড়েন, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে আসবে তারা এটা করবে, এটা আপনাদের মনে হচ্ছে না? অনেকগুলো পলিটিক্যাল পার্টি এসে এটা আমাদেরকে বলছে যে আপনারা করে যান, এই কয়টা নেসেসারি। অনেকগুলো পলিটিক্যাল পার্টি মানে যাদের জনসমর্থন 2%। না, আমি এটা নিয়ে কথা বলছি না, কার 2% কার 1%, এটা নিয়ে আমার কোনো না। বাট আমাদের এখানে অনেকগুলো প্রায় 40টার মতো পার্টি তো এসছে, কথা বলছে। তো আমরা তো জানি তারা অনেকেই, বেশিরভাগই চাচ্ছেন যে না, আমরা যাতে খুব নেসেসারি, যেগুলো খুব দরকারি সেগুলো রিফর্ম আমরা যাতে ক্যারি আউট করি। ওকে, যেহেতু আপনারা অন্তর্বর্তীকালীন সরকার, সেহেতু বারবারই আগের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটা তুলনা আসে, -1 -2 নানা ধরনের ফর্মুলা নিয়ে কথা বলা হয়। আমরা যেখানে দেখেছি যে বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ ছিলেন, তার বিদেশে যাওয়া অনেক বেশি দরকার ছিল, তার ডাক্তাররা জানিয়েছিলেন তার শরীর স্বাস্থ্য খুব খারাপ আছে, তারপরেও আমি অবশ্য জানি যে কিছুদিন আগে তিনি অনুমতি নিয়েছেন হয়তো আপনাদের কাছে, তিনি হয়তো শীঘ্রই বিদেশে যাবেন, কিন্তু সেটা উনি দেরি করছেন এই ভেবে অনেকে বলছেন যে তিনিও যদি বিদেশে চলে যান, জনাব তারেক রহমানের মামলাগুলি তোলা হয় নাই, তিনি যদি বিদেশে না আসেন আপনারা কোনো না কোনো ভাবে তাদেরকে মাইনাস করে ফেলতে পারেন। এরকম কোনো পরিকল্পনা কি আপনাদের আছে কিনা, বা এটারে আপনি আসলে? না, আমাদের যেহেতু পলিটিক্যাল কোনো নাই, আমাদের অ্যাম্বিশন নাই, অতএব এগুলো কোনো নাই। আমরা খালেদা জিয়াকে যথেষ্ট সম্মান করি এবং আমাদের মধ্যে কোনো -2 এগুলো কোনো ধরনের কোনো এজেন্ডা নাই। আমাদের একটাই এজেন্ডা, রিফর্ম গুলো ক্যারি আউট করা এবং ভালো একটা ইলেকশন দেওয়া। আচ্ছা, এই সরকারের 100 দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেওয়ার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা বলেছেন এই সরকারকে ব্যর্থ করার জন্য, অকার্য করার জন্য আমরা বিশাল অর্থে বিশ্বব্যাপী দেশের প্রতিটি স্থানে প্রতিটি জায়গায় এক ধরনের মহাপরিকল্পনা দেখার কথা তিনি বলছেন। বলা হচ্ছে একটা বড় প্রচেষ্টা হচ্ছে বিভেদ সৃষ্টি করা, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা দূরত্ব কি সৃষ্টি হচ্ছে? কেউ কেউ বলছেন এই সরকার কি করছেন আমরা দেখতে পাচ্ছি না, উপদেষ্টা হিসেবে কাদের নিয়োগ দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি না। কেউ কেউ এইটাও বলছেন যে ছাত্র আন্দোলন থেকে যে উপদেষ্টারা এসছেন তাদের সঙ্গে অন্য উপদেষ্টাদের এক ধরনের এবং দেও সৃষ্টি হয়েছে। আপনি এই ভিন্নতাগুলির ক্ষেত্রে আপনি আসলে কি মনে করেন? এর জন্য আওয়ামী লীগের ষড়যন্ত্র কিভাবে কাজ করছে সেটি কেমনে মনে করেন? আমি মনে করি যে আমি তো 14টা ক্যাবিনেট মিটিং এ ছিলাম, আমি তো দেখেছি যে তারা খুবই একটা ভালো টিম। আমি তো কোনো কারোর মধ্যে বৈরিতা বা কেউ দূরত্ব তৈরি হয়েছে কারোর মধ্যে, এটা আমার কাছে হয় না। আমি মোটামুটি প্রত্যেকটা মিটিং এই থাকি, দেখি তো খুবই দে আর এ ভেরি গুড টিম। আর সত্যিকার অর্থে কিছু কিছু ক্রিটিসিজম খুবই হেলদি। আমরা চাই যে সমস্ত বাংলাদেশের যারা আমাদের যদি দুর্বলতা থাকে, আমরা যদি মিস্টেক করি, সেটা বৈষম্য বিরোধী ছাত্ররাই হোক আর পলিটিক্যাল পার্টি হোক, তারা আমাদেরকে ক্রিটিসাইজ করুক, তাহলে আমরা বুঝবো যে আমরা ঠিক করছি নাকি বেঠিক করছি। আর এটার মানে এই না যে সে আমার থেকে দূরে চলে গেল, কারো সাথে আমাদের দূরত্ব নেই। আমরা মনে করি পলিটিক্যাল পার্টি
বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবই আমাদের অংশীজন। এটা নিয়ে আমাদের কোনো ধরনের কোনো দূরত্ব নাই। আমরা খুবই রাইট অন ট্র্যাক আছি এবং আমি মনে করি যে আমরা আমাদের লক্ষ্যে খুব স্থির আছি। আর আওয়ামী লীগের কথা আপনি কি বলবো, ওরা তো দেখছেন যে ওরা কি ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে। আমরা বলেছি যে 44 জন পুলিশ মারা গেছে, তো সেখানে ওরা মিথ্যাচার করছে যে 3000 পুলিশ মারা গেছে। এই 3000 পুলিশ মারা যাওয়াকে কেন্দ্র এটাকে জাস্টিফাই, এটা দিয়ে এই জন্য বলছে, তারা জাস্টিফাই করতে চাচ্ছে এই বাচ্চা 8 বছর 4 বছর 12 বছরের ছেলেদেরকে যে ওরা নির্মম ভাবে হত্যা করলো, সেটাকে তারা জাস্টিফাই করার চেষ্টা করছে। আমরা যারা যারা পুলিশ মারা গেছে তাদের লিস্ট দিয়ে দিয়েছি। আপনারা যদি আরো কাউকে পান আমাদেরকে এনে দেখান যে ইনি মারা গেছে, ইনি ভয়ে কথা বলছেন না, নিয়ে আসেন, আমরা বলছি তো। আচ্ছা, হ্যাঁ, কিন্তু এই লোকগুলোকে আপনারা ভয়াবহ রকমের এই যে মিথ্যাচার এইটার জন্য করার জন্য তারা মিলিয়ন্স ডলার ছাড়ছে, এবং তাদের মিথ্যাচার এখন দেখা যাচ্ছে যে ইউএস পলিটিক্স এর মধ্যে দিয়েও এখানে হাজির হচ্ছে। শফিক ভাই, আপনিও ভালো করে জানেন যে মিথ্যাচারের তো আসলে মানে এটা তো কোনো জীবনকাল নাই, এটা তো শেষ হয়ে যাবে, এটা ফরমালি দিয়েও বাঁচা যাবে না। মিথ্যা নিয়ে আপনারা এত উদ্বিগ্ন থাকেন না। আমি বরং আপনার বক্তব্যর কাছাকাছি বক্তব্য দেখানোর জন্য আমরা দর্শকদের জানতে চাইছিলাম যে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বক্তব্য সমর্থন করেন কিনা? শতকরা 75% দর্শক এই বক্তব্য সমর্থন করেছেন, শতকরা 25% দর্শক বলেছেন যে এটি সমর্থন করেন না। 97,000 ভোট এটিতে পড়েছে। তো আপনার বক্তব্য আসলে এটি ঠিক, অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থান নিয়ে আসলে আমাদের যারা দেখছেন তার 97,000-এর শতকরা 75% দর্শক মনে করছেন যে আসলে এটা অন্তর্ভুক্তিমূলক কোনো ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা একটু সংবাদ মাধ্যম নিয়ে কথায় আসি শফিক ভাই, যে সাংবাদিক নেতাদের পক্ষ বিপক্ষ বহুদিন ধরে আছে, এটা নিয়ে আপনিও সাফার করেছেন, আমরাও সাফার করেছি। আমরা যে কোন পক্ষ ডিইউজে কোনটা, বিবিএফএসি কোনটা, প্রেস ক্লাবে গেলে কোন পক্ষ চা খাইতে বলে আর কোন পক্ষ সিগারেট খাইতে বলে, সেটা নিয়ে আমরা আসলে নানা ধরনের ঝামেলার মধ্যেই পড়ছি। কিন্তু 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছু কিছু মিডিয়া হাউস আক্রান্ত হয়েছে, কোন কোন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, অনেকের এক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছে, সর্বশেষ প্রেস ক্লাবের সদস্যপদ স্থগিত করা হয়েছে অনেক সাংবাদিকের। এসব ঘটনা মত প্রকাশের স্বাধীনতার বিকাশে ভূমিকা রাখবে নাকি সংকুচিত করে ফেলবে? আমি আরো জানাতে চাই, আপনি দেখবেন যে উপদেষ্টারা কার সাথে কথা বললে কি হবে এবং সেটা নিয়ে এক ধরনের হুমকি দিচ্ছে যে তাদের মধ্যে এই জিনিসটা কেমনে এটা হইলো যে ধরেন কারোর সাথে কথা বললেই সে একটা প্ল্যাটফর্ম পায়, এটা নিয়ে আসলে অন্যদেরকে খুব বেশি প্রভাবিত করা যায়, এটাতে কেন মনে হইলো? আমরা যেখানে বলতেছিলাম শফিক ভাই, আমি শেষ করি কথাটা, আমি যেখানে বলতেছিলাম যে শেখ হাসিনার যদি সাহস থাকে ক্ষমতা থেকে নাইমে অন্য কোথায় একটা দিয়ে ইলেকশন দেখ, তার সবকটা মেশিনারি ব্যবহার করেও তো থাকতে পারে নাই, এত ভয় কিসের জন্য? বিশেষ করে সংবাদ মাধ্যমে কে আসবে না আসবে? শফিক ভাই, না, আমাদের তরফ থেকে সংবাদ মাধ্যমের স্বাধীনতা সংকোচনের কিছুই করা হয়নি। আমাদের, আপনি জানেন ট্র্যাডিশনালি সংবাদপত্রের স্বাধীনতা কেমনে সংকোচন করা হয়। আমাদের এটা অ্যাডমিনিস্ট্রেটিভ, আগে ডিজিএফআই কে ইউজ করা হতো, এনএসআই কে ইউজ করা হতো, প্রাইম মিনিস্টার অফিসের যে প্রেস টিম, যেটা এখন আমি লিড করছি, তাদের কাজই ছিল নিউজ নামানো, একে থ্রেড দেওয়া, ওকে থ্রেড দেওয়া। আপনি নিজে এটার একজন ভিকটিম। না, আমি ভিকটিম না, কিন্তু আমার থ্রেড দেন না, আমি ভিকটিম না, প্রোগ্রাম করতে আমি ভিকটিম না, আমার কথা, আপনি কেউ যদি আপনাকে বলে, কোন পত্রিকা, কোন টিভি স্টেশন, কোন ওয়েবসাইট যদি বলে যে আমাদের এই নিউজটা সরাতে বলেছে, আমাদের এই নিউজটা কিল করতে বলেছে, বা আমার এই লোকটাকে ফায়ার করতে বলেছে, আপনি আমাকে বলেন। আর আপনি ইয়ের কথা বলেন, এই যে অ্যাক্রিডিটেশনের কার্ড ছাত্রলীগের ছেলেকে দেওয়া হয়েছে, যুবলীগের ছেলেকে দেওয়া হয়েছে, এবং এদেরকে দিয়ে এদের বিশাল একটা অংশের 5,000 অ্যাক্রিডিটেশনের মধ্যে 169 জনের অ্যাক্রিডিটেশন নাই। তো এদেরকে পুরো একটা বিশাল অংশের কাজ ছিল সচিবালয়ে যে লবিং করা, ওর হয়ে দেনদের বর করা, ওর হয়ে ইয়ে করা। আমরা তারপরে বলেছি যে আপনার প্রতি অন্যায় করা হয়েছে, আপনি আমাদেরকে বলেন, আমরা আবার রিভিউ করব। এটা নিয়ে আমাদের কোনো ইয়ে নাই। কিন্তু স্বাধীনতার ক্ষেত্রে আমরা বলবো যে 100% বাংলাদেশের ইতিহাসে এরকম কেউ স্বাধীনতা ভোগ করে নাই, আমি এটুকু বলতে পারি। আপনার কাছে কি মনে হয়, তথ্য উপদেষ্টা যে বলেছেন যে কার সাথে যোগাযোগ করছে না, কি কথা বলেছে, আমি কি স্ট্যাটাসটা বাইর করে দেখবো, পড়ে শোনাবো? আপনি নিশ্চয়ই জানেন। হ্যাঁ, বলেন। আমরা জানেন মনে হয় নিশ্চয়ই, মানে এটা আপনার কাছে মনে হয় না যে ডেকে বলেছেন যে আপনারা মন খুলে লেখেন, আমাদেরকে ক্রিটিসাইজ করেন, আমরা ক্ষমতায় থাকলে
এক ধরনের অন্ধত্ব থাকে, আমরা অনেক কিছু দেখতে পারি না। আপনারা লিখলে আমাদের চোখ খুলে, আমরা ওইটা দিয়ে দেখতে চাই, কিন্তু এইটা বলেন না যে আমরা আপনার ইয়েটাকে আমরা কমাচ্ছি, আপনার স্বাধীনতাকে কমাচ্ছি, কোনো ধরনের না। নট এ সিঙ্গেল ইনস্ট্যান্স আপনি পাবেন কোন টিভি স্টেশনে। আগে এমনও হতো যে একজন আমি এটা আপনার ইয়েতেই শুনেছি যে আপনার এখানে একজন এসে খুব জ্বালাময়ী বক্তৃতা দিয়ে গেছে, আপনি যখন আজকের বাংলাদেশ না ইয়ে করতেন ইন্ডিপেন্ডেন্ট টিভি, উনি যেই নিচে নামছেন আপনাদের ওই টিভির নিচে, তখন তাকে লোক এসে ধরে নিয়ে। না শফিক ভাই, আমি বলতেছি না যে এগুলি হয় নাই, কিন্তু সেটি আজকের বাংলাদেশে বক্তব্য দেওয়ার কারণে হয়েছে তা না। পুলিশ তাকে খুঁজতেই ছিল, তারপর তাকে গ্রেফতার করছে। আমি সেটার কথা বলতে চাই না। আমরা তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এইটা চাই না যে অন্তর্বর্তীকালীন সরকার সংবাদ মাধ্যমে একটা ব্যক্তি আসলে, যেমন আমি খোলাখুলি বলি, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আসলে এই উপদেষ্টাদের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এদের কেন মনে হইলো যে উনি আইসা এমন একটা প্ল্যাটফর্ম পাবেন যেটাতে তিনি এমন কিছু কথা বলতে পারেন যেটা হলো যে পৃথিবী উল্টে যেতে পারে? না, আপনি ছাত্রলীগকে তো ব্যান করা হয়েছে, এটা আউটলড। আপনি কি হিজবুত তাহরির তো একটা ব্যান্ড অর্গান, তার আপনি ওদের চিফকে কি আপনি ইন্টারভিউ নিবেন? না, অবশ্য আপনি বিদেশে থাকেন। না না, আমি বাংলাদেশ আইন মানতে চাই। আমি বিদেশে থাকলে আমি এটা করতে চাইতাম, করতে পারতাম। আমি কিন্তু বাংলাদেশ আইন মানতে চাই। আমি গত 15 বছরে তারেক রহমানের কে সাক্ষাৎকার নিয়েছি? আমি গত 5 বছর, আমি শফিক ভাই অন এয়ার বলি, আমি গত 5 বছর এমন কোন স্টোন নাই যেটা আনটার্ন করতে বাকি রাখছি জনাব তারেক রহমানের সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমি এখানে ওপেনলি বলি, আমি ওপেনলি বলি 2 ঘন্টা 40 মিনিট তিনি আমার সাথে কথা বলেছেন, টেলিভিশন ক্যামেরার সামনে কথা বলতে চান নাই। আমি আপনাকে বলি, আমি একমাত্র ওনাকে এই ইলেকশনের আগে আমি ওনার সাক্ষাৎকার নিয়েছি, তাও সাক্ষাৎকারটা নিয়ে আমি লন্ডন ডেডলাইন দিয়েছি যাতে আমার উপরে ঝামেলা না হয়। না কিন্তু একমাত্র আমি না, কিন্তু শফিক ভাই, আমি কিন্তু ওনাকে চেষ্টা করেছি 5 বছর। আমি এটা বলি, এই উদাহরণ যখন দেওয়া হয়, এই উদাহরণ যখন দেওয়া হয়, ছাত্রলীগের হাতে রক্ত, ছাত্রলীগের একটা লিডারকে আপনার ইয়ে দাও মানাচ্ছে, তাকে প্ল্যাটফর্মিং দেওয়া। আপনি এটা দিবেন, আমি মানলাম শফিক ভাই। না, আমার চয়েসে আমি আমার চয়েসটা দেখাইছি যে আমার চয়েসটা আমার কাছে কিরকম। যখন আমার কাছে মনে হয়েছে যে কোনো ভিকটিম যদি মনে করে তারে প্ল্যাটফর্ম দেওয়া, তখন এটা আসলে সকল আইনেই আটকায়। এটা যেমন বাংলাদেশে আইনে আটকায়, এটা আমেরিকান আইনেও আটকায়। কারণ একটা ভিকটিম যখন ট্রমাটাইজড হইতে পারে এরকম একটা লোকের কথায়, সেইটার যখন ব্যাপার আছে তখন এটা বাংলাদেশ আইনেও আটকায়, এই আইনেও আটকায়। আমি যেটা বলতে চাইতেছি, স্পষ্টত উনাদের মনে হয়েছে যে এই রকম কেউ আসলে সে একটা কথা বলতে পারবে, যেই কথায় সে আমাকে কনভিন্স করতে পারবে, বাংলাদেশের মানুষকে কনভিন্স করতে পারবে, সেটা আপনাদেরও মনে হয়েছে। এইটা কি ঠিক কিনা? আসলে আপনারা এই ভয়টা অমূলক না, কনভিন্সের বিষয় না, এটা কনভিন্সের বিষয় না, এটা হচ্ছে আপনার একটা মানে আপনি এই মোরাল চয়েসটা করবেন কিনা সেটা হলো আপনার বিষয়। হ্যাঁ, আপনি কি মানে এই আপনি কি আনসারুল্লাহ বাংলা টিমের সাধারণ সম্পাদককে ডেকে আপনি কি ইন্টারভিউ করবেন? সাংবাদিকদের জন্য তো যে কোনো সময় যে কোনো ইন্টারভিউই আসলে, এটা যদি আইনের বাধা না থাকতো, আমি মোরালি মনে করি না যে এই ইন্টারভিউ নেওয়াটা, আমি মোরালি মনে বলি, মোরালি আমি মনে করি না যে ইন্টারভিউটা নিলে আমি আমার মোরালের দিক দিয়ে, এথিক্সে দিয়ে, যেটা আপনি সংবাদ সম্মেলনে বলেছেন, আমি মনে করি না যে এতে আবার কোনো মোরাল কোনো কিছু আছে। আমি মনে করি যে ইন্টারভিউটা, কিন্তু আইনের ব্যাপারটা, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, বাংলাদেশেও আমেরিকাতেও, এইটা আমি I got it। কিন্তু আপনাদের মনে হইতেছে কিনা একটু বেশি, এবং অ্যাক্রেডিটেশন ক্রেডিট কার্ড বাতিলের কথা আপনি যাদের কথা বললেন, তাদের ব্যাপারটা কি আসলে এটা ঠিক? মানে 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 যাদেরকে বাতিল করা হয়েছে তারা যদি মনে করে যে তারা জেনুইনলি অ্যাফেক্টেড, তারা আমাদের কাছে লিখতে পারে, তারা আমাদেরকে বলতে পারে যে আমার কেসটা রিভিউ করেন। অবশ্যই আমরা রিভিউ করব, আমি কথা দিলাম আমরা রিভিউ করব, অসুবিধা নাই। কিন্তু তাদেরকে এটা ইয়ে হবে, কিন্তু আমরা যেগুলো দেখেছি সেটার আলোকে আমাদের কথা। আর একটা জিনিস মনে রাখবেন, অ্যাক্রিডিটেশন কার্ডকে স্ক্র্যাপ করা মানে আপনি জার্নালিজম করতে আমরা মানা করছি তা না। আমার অনেক দিন এই অ্যাক্রিডিটেশন কার্ড রিনিউ হয় নাই, আমার জার্নালিজম আটকায় থাকে না, কারণ অ্যাক্রিডিটেশন কার্ডের মাধ্যমে শুধুমাত্র সেক্রেটারিয়েটে আপনার ঢোকার একটা ফ্যাসিলিটি হয়, এছাড়া আর কিছু হয় না অ্যাক্রিডিটেশন কার্ডে। শফিক, আমার তো অ্যাক্রিডিটেশন কার্ডটা কবে ছিল, কবে এটার মেয়াদ গেছে সেটা আমার মনেও নাই, সেটা আমার মনেও নাই। কিন্তু এইটারে এত গুরুত্বপূর্ণ আপনি বা কেন মনে করলেন যে ধরেন এটা একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য যে আমরা আপনাদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দিচ্ছি, ব্যাপারটা কি এরকম? You wanted to make a point? না, আমরা দেখেছি যে এই অ্যাক্রিডিটেশন কার্ডে অনেকে ছাত্রলীগ, যুবলীগ, ইভেন আওয়ামী লীগের লোকজন বা তৎকালীন পতিত স্বৈরাচারের
মিনিস্টারের ব্রেন ট্রেন এদেরকেও দেওয়া হয়েছে। তো এটা তো অবশ্যই আমাদের রিভিউ করাটা তো দরকার, ঠিক না? আর এটা নিয়ে আমরা আবার বলছি, আমরা এটা নিয়ে একটা রুলও হবে, এটা নিয়ে আমরা একটা পারলে আইন করব যে কিভাবে একটা যাতে একটা রুলস এন্ড রেগুলেশনের মাধ্যমে এগুলো দেওয়া হয়। ওকে, শফিক ভাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অনুরোধে মানে একরকম জোর করেই, যেটা আসলে ডক্টর ইউনূস বলেছেন, প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর ইউনূস এরকম বলেছেন, যারা জীবন দিয়েছে, যারা রক্ত দিয়েছে, তাদের ডাক আমি ফিরিয়ে দিতে পারি নাই, যারা এই সুপ্রিম স্যাক্রিফাইস করছে তাদের ডাক আমরা ফিরিয়ে দিতে পারি নাই। সেই সমন্বয়করা মধ্যে থেকে তিনজন সরকারেও আছেন, বৈষম্য বিরোধী ছাত্ররাই আবার বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মাঠে নামছেন। এইটা আপনারা কি বলবেন? এবং তারা বলছেন যে তারা কখনো রাষ্ট্রপতির পদত্যাগ চাইছেন, কখনো হাইকোর্ট ঘেরাও করছেন, কখনো উপদেষ্টা কাদের নিয়োগ দেওয়া হবে তারা বলছেন, কখনো জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান করছেন এইটারে, এবং বলা হচ্ছে যে তারা এক ধরনের সরকারের সাথে এক ধরনের মুখোমুখি একটা অবস্থান আসলে মেনে নিচ্ছেন। এইটা আপনারা কিভাবে দেখছেন বা কি করছেন? না, আমি তো দেখছি যে আমাদের সাথে তাদের আমি একটু আগেও বলেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন বা যারা পলিটিক্যাল পার্টি, কারণ পলিটিক্যাল পার্টিগুলো বিএনপি বলেন, জামাত বলেন বা অন্যান্য অনেক পার্টি বলেন, তারাও কিন্তু এই আন্দোলনে ছিল। তো সবাই আমাদের অংশীজন, আমরা এইগুলো নিয়ে নাই। কিন্তু তাদের সাথে যে আমাদের দূরত্ব হয়েছে আমি তো এটা কোনো দেখছি না। আর তিনজন এরা এসছেন আমাদের ক্যাবিনেটে, কারণ আমরা চাই যে এই যে ইউথের যে ভাষাটা, এটা আমাদের এখানেও আসুক। তারা যে চায়, তাদের ডিমান্ড গুলো কি, আমাদের যাতে জেনারেশনাল একটা গ্যাপ না হয়, তাদের চাওয়া পাওয়া, তারা বাংলাদেশকে কিভাবে দেখছে, আমরা তো বাংলাদেশটা তাদের কাছে রেখে যাব। তো তাদের একটা ইনক্লুশন তো খারাপ না। এবং দিস আর স্মার্ট গাই, মাহফুজ বলেন, নাহিদের মতো স্মার্ট পলিটিশিয়ান বাংলাদেশে খুব কম আছে। তো এরা তো দে আর মানে কন্ট্রিবিউটিং, মানে আমি বলি যে খুব ব্রিলিয়ান্টলি তারা কন্ট্রিবিউট করছেন আমাদের এই ক্যাবিনেটের কাজগুলোতে। আমি তো কিছু যখন ডিবেট গুলো হয়, দে অ্যাক্টিভলি টুক পার্ট। তারা ওই যে নীরব যে বসে আছেন যে তাকে আমি এক ধরনের ফেভার করা, সেগুলো না। আর আরেক দিক দিয়ে যেটা সার্জিস বা হাসনাত বা অন্যান্যরা যেটা করছেন, তারা তো আওয়াজ তুলছেন। আমরা তো বলছি যে সবাইকে, যদি আমাদের মিস্টেক হয়, আমাদের যদি কোনো শর্টকামিংস থাকে, আপনারা আওয়াজ তুলেন, অসুবিধা কি, আমরা শুনি। আমি তো আপনাকে অংশীজনই ভাবছি। ওকে, ফ্যামিলিতে থাকে না, আপনার সাথে তো আমার ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়, তাই বলে তো আপনি আমার এনিমি না। ডিফারেন্স অফ ওপিনিয়ন হলে এনিমি না, এটা একটা ভালো কথা। কিন্তু আমরা যদি ধরে নেই যে রাজনৈতিক বা অন্য কারণে এই সরকারের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের আক্রমণ, তৌহিদি জনতার ব্যানারে মাজার, বাউল আখড়ায় হামলা, যৌনকর্মীদের অনিরাপত্তা, পোশাকের জন্য নারীদের অপদস্থ করা, এইটা যে কথিত আওয়ামী লীগের কথিত যে সাংস্কৃতিক দার্শনিক বয়ান, তারই আসলে প্রতিষ্ঠা করতেছে কিনা শফিক ভাই? না, আমরা এগুলো ব্যাপারে খুবই স্ট্রং নিয়েছি। মাজার ভাঙার বিষয়ে আমরা স্ট্রং মেজার নিয়েছি। আপনি দেখেন, আমরা যখন স্ট্রং মেজার, এরপরে আর একজনও সাহস পায়নি, এটা হবে না। তারপরে আপনি যে ছেলেটার এগেইনস্টে আসলো, যে সে কক্সবাজারে একটা ইয়েদেরকে, একটা মেয়েকে বোধহয় সে প্রহার করেছে বা এটা তাকে বাজে কথা বলেছে, তাকে ওই দিন কক্সবাজারে 510 মিলিমিটার বৃষ্টি হয়েছে, ওর মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে। কেন, এগুলোর ব্যাপারে কোনো ছাড় নাই। আর অন্যান্য সমস্ত কিছুতে, আর মাইনরিটির কথা আমরা তো অস্বীকার করছি না যে কিছু অ্যাটাক হয়নি, হয়েছে। কিন্তু আমরা বারবার বলছি এগুলোকে এত ওভারব্লোন করা হয়েছে, এত হিউজলি এক্সাজারেটেড করা হয়েছে যে এটা নিয়ে অনেকে পলিটিক্স করছেন, এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। আপনি দেখেন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিল যে রিপোর্টটা দিয়েছেন, সেটাকে রিভিজিট করেছে নেত্র নিউজ। তারা দেখেছে যে ওদের যে 9 জনের যে মৃত্যুর কথা বলা হয়েছে, তার মধ্যে 8টা মৃত্যুর ক্ষেত্রে ওরা মোটামুটি নিশ্চিত যে এটার কোনো রিলিজিয়াস মোটিভেশন ছিল না, এটা কোনো সেক্টারিয়ান ভায়োলেন্স না। তো তারপরে দেখেন এই রিপোর্ট যে ওরা করেছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউন্সিলের উচিত ছিল বলা যে না, আমরা এই রিপোর্টটা আমরা ওন করি বা কিন্তু তারাও তো চুপচাপ। তারা তো বলা উচিত ছিল যে নেত্র নিউজ যেটা তাদেরকে বলেছে, 9 জনের মধ্যে 8 জন সংখ্যালঘু যারা মারা গেছেন, তারা আসলে ধর্মীয় কারণে মারা যাননি। তাহলে এইটা তো
আপনি যদি এটাকে অথচ এটা দেখেন, আমার মনে হয় যে একটা মৃত্যুর কারণ আমরা করোনার সময় দেখেছি, আমরা করোনার সময় মিলিয়ন বার এটাকে ওদের রিপোর্টটা 11 মিলিয়ন বার সাইটেড হয়েছে। শফিক ভাই, ডু ইউ নো মানে কি পরিমাণ মিস ইনফরমেশন এটা তৈরি? এটা আমার কাছে মনে হয় যে মিস ইনফরমেশনের পাশাপাশি আপনাদের একটু দেখাও দরকার এরকম ঘটনা ঘটছে কিনা। এবং আমি মনে করি যে করোনার সময় বাংলাদেশেই যারা মারা গেছে তাদের অনেকের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে এটা বলে এটা করা হয়েছে, এবং এই সময়ের মধ্যে কোনো একটা সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ মারা গেলেই এইটাকে পলিটিক্যাল কিলিং বলা যাবে কি যাবে না সেটাও আসলে একটু দেখা দরকার, নাকি পলিটিক্যাল কিলিং হয়েছে। কারণ একটা মৃত্যু, শফিক ভাই আপনি জানেন, আপনি মাঠে সাংবাদিক ছিলেন, যে একটা মৃত্যুকে আসলে নানাভাবে রাশামন সিনেমার মতো নানাভাবে ব্যাখ্যা করা যায়। এটা আপনি চাইলে এটা ব্যাখ্যা করতে পারবেন। জি জি জি, এটা ব্যাখ্যা করতে পারবেন। আমার এই জন্য নরেন্দ্র মোদীর সাথে যখন প্রফেসর ইউনূস কথা বললেন ফোনে, উনি উনাকে আহ্বান করলেন যে আপনি আপনাদের দেশের সাংবাদিকদেরকে পাঠান, তারা এসে এসে দেখে যাক, তারা নিজেরা যা ধরেন আমি যদি আমার রিপোর্টটা বলি, আপনি অনেক সময় বলেন এটা তো সরকারের ভাষণ, আমি তো এটা বিশ্বাস করছি না, হুইচ ইজ নট অমূলক না, কিন্তু আপনি যদি বাইরের থেকে সব সাংবাদিক এসে নিজেরা যে দেখুক যে আসলে ঘটনাগুলো কি হয়েছে, নিজেরা প্রত্যেকটা ইনসিডেন্ট গুলোকে নিজেরা রিচেক করুক, রিপোর্ট করুক, করে বুঝুক যে আসলে কতটুকু হয়েছে। না, খুবই স্ট্রং একটা জায়গা। তো আপনি এই প্রসঙ্গে খালি একটু শেষ কথা বলি যে আপনি হৃদয় রবি দাসের মৃত্যুটাকে আসলে কিভাবে দেখেন, মানে এটা নিয়ে আপনার কাছে খোঁজ আছে কিনা সেই প্রশ্নটা করেছিলাম, সেটা যদি আবার একটু বলতেন। এবং ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ইলেক্ট, তিনি যে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন মৃত্যু এগুলি নিয়ে নানা ধরনের একটা মানে কি বলবো এক ধরনের আশঙ্কা করে একটা যে টুইট করেছেন, সেটিকে আপনি আসলে কিভাবে দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনূসও? আসলে ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে আমরা তাকে ওয়েলকাম জানাই যে উনি নতুন ইলেক্টেড হয়েছেন। আমরা মনে করি ডোনাল্ড ট্রাম্প 2.0 যেটা ইয়ে হবেন ওটার সাথে আমাদের সম্পর্ক খুব ভালো থাকবে, এবং আমরা মনে করি যে তার সাথে এবং আমাদের ইকোনমি আরো বেটার জায়গায় যাবে আমরা মনে করি। আর যেটা বললেন যে ওনার টুইটের বিষয়ে, আমি মনে করি যে এটা হয়তো বা মানে ওনাকে ভুল বুঝানো হয়েছে। উনি যখন ক্ষমতা নেবেন তখন অবশ্যই উনি ইনফরমেশন গুলো পাবেন হচ্ছে আমেরিকান এম্বাসি ইন বাংলাদেশ, তাদের কাছ থেকে উনি ইনফরমেশন পাবেন, তখন উনি রিচেক করে দেখতে পাবেন যে কি এক্সটেন্টে কি ভায়োলেন্সটা হয়েছে। এবং তারা বাংলাদেশে আমেরিকান এম্বাসি খুব ভালো, তাদের নিজস্ব ইনফরমেশন গ্যাদারিং এর সিস্টেম আছে, অবশ্যই তারাও তো দেখেছে যে কি হয়েছে। ওকে, আপনি হৃদয় রবি দাস সম্পর্কে আর কোনো মন্তব্য করবেন? রহস্যজনক মৃত্যু, আর্মির কাছে, আমি তো ওইটা বলেছি যে এগুলো আমরা ইনভেস্টিগেট করব। ওকে, ঠিক আছে। আপনি সাংস্কৃতিক জাগরণের কথা বলেছেন, সরকারের 100 দিনের কথা বলতে গিয়ে, কিন্তু আমরা শিল্পকলা একাডেমিতে প্রদর্শনীরত অবস্থায় একটা নাটক বন্ধ হতে দেখেছি। বলা হচ্ছে যে মানে আসলে এই নাটককে যিনি করতেছিলেন তিনি সরকারের সমালোচনা করেছেন। আমরা একজন সফল চলচ্চিত্র পরিচালককে উপদেষ্টা হিসেবে আপনারা নিয়োগ দিয়েছেন, তার জন্য আপনারা ঘরে বাইরে কথা শুনছেন। আপনারা আসলে এগুলি কিভাবে দেখছেন? এইটা কোনো মানে আরো যদি আমরা বলি যে কোন একটা ব্র্যান্ডিং এর অনুষ্ঠানে গেলে তৌহিদি জনতার ব্যানারে বাধা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে তারা আওয়ামী লীগের সময় ছিলেন। আমি পরিমণির কথা বলি যে পরিমণিকে আসলে ভুয়া ভুয়া স্লোগান করে শোরুম উদ্বোধন না করে চলে যেতে হয়েছে, মেহজাবিনকে শোরুম উদ্বোধন করতে দেয় নাই তৌহিদি জনতা। এগুলিকে আপনারা আসলে কিভাবে দেখেন? মানে সংস্কৃতিটা জায়গায় এই শিল্পকলা একাডেমিতে নাটক বন্ধ, আমরা সংস্কৃতি কিভাবে দেখি? আপনি শিল্পকলা একাডেমির যে ডিজি যিনি হয়েছেন তার অ্যাপয়েন্টমেন্টে বুঝবেন। সৈয়দ জামিল উদ্দিন আহমেদের চেয়ে ব্রিলিয়ান্ট স্টেজ ডিরেক্টর, থিয়েটার ডিরেক্টর বাংলাদেশে নাই, আপনি এটা জানেন। তার সর্বজন গ্রাহ্যতা আছে। আর যে ইনসিডেন্ট হয়েছে সেটা নিয়ে তো আমরা অলরেডি বলেছি, আমরা স্টেটমেন্ট দিয়েছি। হ্যাঁ, এবং জামিল ভাই খুবই ব্রিলিয়ান্টলি এটা হ্যান্ডেল করেছেন। আমরা সবাইকে মনে করি, সবাই আমাদের কালচারাল সবাইকে আমরা ধারণ করি। আমরা চাই যে বাংলাদেশের নাটক আরো উত্তরোত্তর আরো নতুন হাইট স্কেল আপ করুক, আমরা এটা চাই। বাংলাদেশের সিনেমা জগতে আরো ব্রিলিয়ান্ট সিনেমা হোক, আমাদের এখান থেকে যেন অস্কার পায়। আর যিনি এসছেন তার বিষয়ে দুই একজন মন্তব্য করেছেন, এটা হতেই পারে, কেউ না কেউ তাকে না অপছন্দ নাও করতে পারে, বাট মুস্তফা সরোয়ার ফারুকী ইজ এ ব্রিলিয়ান্ট ফিল্ম মেকার, উনি বাংলাদেশের কালচার খুব ব্রিলিয়ান্টলি বুঝেন। শফিক ভাই,
আজ থেকে 5 বছর পরে সাংবাদিকতার কোনো ছাত্র যখন নিউজ পেপারের কোনো শিরোনাম দেখতে গিয়ে দেখবে যে শিল্পকলা একটি নাটক প্রদর্শিত হওয়া অবস্থায় বন্ধ করে দেওয়া হয়েছে, শিল্পকলার ডিজি মঞ্চে দাঁড়িয়ে বলেছেন আর নাটক চলবে না, মানে এর কাছাকাছি জিনিস তো আমরা টিনের তলোয়ার, মানে 1970 সালে উৎপল দত্তের ওই নাটকেও আমরা দেখি নাই। ইংরেজরাও তো নাটক বন্ধ করে দেওয়ার জন্য হুমকি দিয়েছিল, তার জন্য তাকে জেলে ধরে নিয়ে যেতেছিল। নাটক তো এমনি প্রদর্শনীতে অবস্থায় বন্ধ, মানে প্রদর্শনী অবস্থায় বন্ধ করা হয়েছে তাদের সিকিউরিটি চিন্তা করে। এবং আমরা তো এটা যারা এই যে প্রোটেস্টটা করেছে তাদের এই প্রোটেস্টটাকে আমরা কন্ডেম করেছি। আপনারা এইভাবে তো ডিসরাপ্ট করতে পারেন না। আপনার যদি কারো ব্যক্তির উপরে যদি আপনার অভিযোগ থাকে, আপনি অভিযোগ পুলিশে দেন, আপনি প্রেস কনফারেন্সে বলেন যে এই লোকগুলো এই কাজ করেছে, কিন্তু আপনি এসে নাটকটাকে ডিসরাপ্ট করবেন। এবং জামিল ভাই যেভাবে এইটাকে দিয়েছেন, এটাকে সমাধান এনেছেন, ফ্যান্টাস্টিক। আমি মনে করি উনি খুব ওয়াইজলি ডিসিশন নিয়েছেন। মানে পুলিশ ডেকে নিরাপত্তা দেওয়ার থেকে নাটক বন্ধ করে দেওয়াই ভালো। তারপরে দেখেন না, আবার তো পুরো তো এরপরে আপনি 5 বছর পরে ওরা দেখবে যে বাংলাদেশের একটা সাংস্কৃতিক পুনর্জাগরণ হয়েছে, যেখানে সবাই খুব ভালো ভালো করছেন, খুব ব্রিলিয়ান্ট নাটক হচ্ছে, ব্রিলিয়ান্ট সিনেমা হচ্ছে। বাংলাদেশ খুবই একটা ফ্যান্টাস্টিক জায়গা কালচারালি, এবং আমি মনে করি সামনে আরো ভালো জায়গায় যাবে। আর শোরুম উদ্বোধন করতে যাওয়া বা মানে পাবলিকলি আসার ক্ষেত্রে নায়িকাদের ক্ষেত্রে তৌহিদি জনতার বাধা, ওইটি কিরকম? দু একটা আইসোলেটেড ইনসিডেন্টকে দিয়ে কি আপনি পুরো একটা সমগ্রটা বিচার করছেন? কারণ আইসোলেটেড ইনসিডেন্টই তো আসলে সমগ্রটাকে বিচার, তাই তো করতে হবে। আর কেমনে করব? পুরো ইনসিডেন্ট হয়ে যাওয়ার পরে করব? মানে 500টা ঘটনা হওয়ার পরে বলবো 500টা ঘটনা ঘটছে, একটা ঘটনা দিয়ে বলতে পারবো না 500টা ঘটনা আশঙ্কার কথা? না, একটা ঘটনা দিয়ে আপনি এটা মাঝে মধ্যে এগুলো স্ট্যাটিস্টিক্যাল বিলিভ বলে, আপনি স্ট্যাটিস্টিক্যাল বিলিভ দিয়ে আপনি পুরো ইয়ে করে। আমি তো দেখছি যে সবাই মানে ব্রিলিয়ান্টলি হচ্ছে, 5টা শোরুম উদ্বোধন করতে গেছে 2টায় বাধা দেওয়া হয়েছে, তার মানে 40% বাধা পড়ছে। ব্যাপারটা কিরকম? না না, এটা কোনো ইয়েই না। আপনি দেখেন না, আমরা তো বলছি যে আর আমাদের কারো প্রতি কোন ইসলামিস্ট কোন গ্রুপের কে আমরা প্যান্ডারিং করি না। আমরা এসছি একটা মহৎ দায়িত্বে, রাষ্ট্র বিনির্মাণে যে গণ অভ্যুত্থান হলো তাদের ইয়েকে আমরা ধারণ করে আমরা এই কাজে আছি, তাদের স্পিরিটটাকে ধারণ করে। আপনি গতকালই এক সংবাদ সম্মেলনে শফিক ভাই নিজেই স্পষ্ট করেছেন জুলাই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে কোনো ঢালাও মামলা আপনি পছন্দ করছেন না। মামলার আরো একটি দিক হচ্ছে হত্যার বিচারের জন্য মামলা হয়েছে, এমন নিহত কাউকে খুঁজেও পাওয়া যাচ্ছে। এই বিষয়টা নিয়ে কিছু বলবেন কিনা? আপনি কালকে স্পষ্ট করেছেন। আমরা আমাদের পুলিশের কাছে এটা বলা হয়েছে যে যদি কারোকে হয়রানিমূলক মামলা করা হয়, আপনারা প্রত্যেকটা মামলা তাড়াতাড়ি আপনারা এগুলো ইনভেস্টিগেট করেন। আপনারা দেখেন যে কার এগেইনস্টে যাদের নাম এসছে তাদের এগেইনস্টে এভিডেন্স গুলো আছে কিনা। এভিডেন্স গুলো না হলে তাদের নামটা ফেলে দেওয়া হোক। এটা পুলিশকে সেই সেপ্টেম্বর মাসে এটা বলা হচ্ছে। ওকে, আপনি একটু পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে দেখবেন কিনা যে আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনে কিন্তু সবাই আমরা একসঙ্গে ছিলাম, মানে বামপন্থী, মানে পলিটিক্যাল পার্টিগুলির কথা আমরা বলতেছি আর কি, যে আমরা তো ছিলামই পলিটিক্যাল পার্টিগুলি, বামপন্থী, বিএনপি, এমনকি বাম ধারার বুদ্ধিজীবী যারা আছেন তারাও অনেক ক্ষেত্রে সরাসরি আন্দোলনে অংশ নিয়েছেন, পুলিশের বুকের সামনে দাঁড়িয়েছেন, অনেক কিছু করেছেন। কিন্তু এখন তারা অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনাই শুরু করেছেন, কিছু ক্ষেত্রে বিরোধিতা করছেন। কিন্তু আপনি যেটা বলছেন যে আপনারা আলাদা করে কারো মানে কিছু বলা নাই, তাদের মানে ইসলামপন্থী ধর্মীয় বক্তা তারা কিছু কিছু বিষয় আপনাদের সমর্থন করেছেন, আবার কিছু কিছু উপদেষ্টা নিয়োগ জ্ঞান এগুলি নিয়ে আবার মানে বিরোধিতা করছেন। আপনারা এটাকে কিভাবে দেখেন? আপনি তো মানে সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক কথা লিখতেই পারে। হ্যাঁ, আমরা সবাইকে মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমরা ওয়েলকাম করি, যে কোনো কনস্ট্রাকটিভ আমরা ওয়েলকাম করি। আচ্ছা, আমি একটু শফিক ভাই আপনাকে বলি যে এই অনুষ্ঠানটা চ্যানেল 24-এ সরাসরি দেখানো হচ্ছিল। চ্যানেল 24 এখন তাদের টপ অফ দ্য আওয়ারের নিউজের জন্য চলে যাবে, কিন্তু আমরা আপনাকে আরো 2-1 মিনিটের জন্য একটু রাখতে চাই এবং আমরা আপনাকে আরো একটু বিষয় একটু প্রশ্ন করতে চাই, আপনার অনুমতি নেই। তো চ্যানেল 24 তাদের টপ অফ দ্য আওয়ার নিউজে চলে যাচ্ছে, যেটি পরে আবার দেখানো হবে, আমাদের ইউটিউবে চ্যানেলে এটি প্রচারিত হতে থাকবে। শফিক ভাই, গত সপ্তাহে আমাদের অনুষ্ঠানে এসেছিলেন সিপিবির সাধারণ সম্পাদক জনাব রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে বৈঠকে বলেছেন জুলাই আগস্টে আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকার কাজ করলেও এ নিয়ে গণমাধ্যমে প্রচারণা কম। এর দায় কি শফিক ভাই প্রধান উপদেষ্টা প্রেস উইং এর? আপনি কি মনে করেন যে প্রচারণাকে আপনিও কম মনে করেন? না, আসলে কি ঘটনাটা কি?
না, আমরা তো দেখেন, আমরা এটা নিয়ে প্রচুর আমরা বলছি, আমাদের প্রেস উইং থেকেও বলা হচ্ছে, হেলথ মিনিস্ট্রি থেকেও বারবার আমরা প্রতিদিন প্রেস দেওয়া হচ্ছে। তো তারপরেও একটা দেখা যাচ্ছে যে একটা এক ধরনের, এখন আপনি যদি মানে পুরো যে জিনিসটা আমরা ওয়েবসাইট করে দিয়েছি, ওয়েবসাইটে লিস্টও দেওয়া হচ্ছে যে কারা কারা কি কি হয়েছে, কিন্তু যেটা হচ্ছে কি মানুষের আকাঙ্ক্ষাটা অনেক বেশি। মানুষ মনে করছে যে প্রতিদিন এই ধরনের আমরা কিন্তু দিচ্ছি, আমাদের লিমিটেড যেগুলো স্ট্রেংথ আছে সেগুলো নিয়ে আমরা ম্যাক্সিমামটা দিচ্ছি, যে এটা করা হচ্ছে আজকে ওইটা, আমরা কোন নিউজ আমরা কিন্তু বাদ রাখছি না, আমরা প্রতিনিয়ত যে এটাই নিউজ হচ্ছে আমরা ওইটাকে দিচ্ছি। তারপরে হচ্ছে আপনি দেখেন আমাদের পত্রিকাগুলো তো ভালো ভালো রিপোর্ট করছে, আহতদের বিষয়ে কথা বলছে, নিহতদের নিয়ে প্রচুর রিপোর্ট হচ্ছে। তার মধ্যেও যেটা হয়েছে যে যেটা গত সপ্তাহে যেটা হলো, এরকম আইসোলেটেড দুই একটা ঘটনা ঘটছে, আমরা অস্বীকার করছি না। তো সেই জন্য আমরা এটা নিয়ে আরো আমরা কাজ, আরো যাতে আরো সিরিয়াসলি কাজ করা যায়, আরো কিভাবে ওদের পাশে দাঁড়ানো যায়, আমরা সেটা করছি, তো আমরা দেখছি। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কে অনেক সমালোচনার মুখে পড়তে হচ্ছে, বলা হচ্ছে যে তার মধ্যেই আসলে সবচেয়ে বেশি সমস্যা। আবার অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস মাহফুজকে সব আন্দোলনের পেছনে আছেন বলে পরিচয় করে দেওয়ার পর জাতিসংঘের সম্মেলনে গিয়ে তার বিরুদ্ধেও আসলে নানা ধরনের কথা হচ্ছে। অনেক বেশি কথা হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর নূরজাহান বেগমকে নিয়েও, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে নিয়েও। এইটা আসলে আপনারা এটা কিভাবে দেখছেন, যে মানে সিঙ্গেল আউট করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, গাড়ি আটকে দেওয়া হচ্ছে, এগুলিকে কিভাবে দেখছেন? আমি সবাইকে অনুরোধ করব, যারা যারা এগুলো নিয়ে ভাবছেন, অনেক বড় বড় পত্রিকা, এই যে আইন উপদেষ্টার সাথে আসেন না, ওনার সাথে একটা দিন থাকেন, দেখেন উনি কি কাজগুলো করছে, বা নূরজাহান আপাকে নিয়ে হচ্ছে, নূরজাহান আপার কাজগুলো দেখেন, উনি তো যথেষ্ট ডেডিকেটেড হয়ে কাজ করছেন। আপনারা এসে তার সাথে থেকে দেখেন যে উনি কাজের মধ্যে কোনো গাফলতি করছেন কিনা, ওনার কাজগুলো নিয়ে উনি কি অবহেলা করছেন কিনা, আপনারা দেখেন না। আমরা সমস্ত সাংবাদিককে ইনভাইট করি, আসেন দেখেন। এটা নিয়ে আমাদের কোনো নাই, লুকোছাপা নাই, আমাদের এটার নিয়ে কোনো ধরনের কোনো নাই। আমরা মনে করি যে এটা আমাদের নৈতিক দায়িত্ব, এই যারা যারা আহত হলো, যারা যারা মারা গেল, তাদের ফ্যামিলির পাশে, তাদের পাশে দাঁড়ানোটা, এটা হলো আমাদের সবচাইতে বড় কাজ। সেই কাজটা আমরা চেষ্টা করছি সবচেয়ে ভালোভাবে করার। শফিক ভাই, এইটা খেয়াল করেছেন কিনা যে এই সরকারের আমলে যত বিচারক নিয়োগ দেওয়া হয়েছে উচ্চ আদালতে, আবার নিম্ন আদালতের গুরুত্বপূর্ণ জায়গায় যেসব বিচারকদের বসানো আছে, আপনি কি খেয়াল করেছেন যে এটা ওভার কম্পেনসেট করতে গিয়ে বিএনপি বা জামায়াতের খুব গুরুত্বপূর্ণ বা খুব মানে কি বলবো, খুব নিবিড়ভাবে সম্পর্কযুক্ত লোকদেরই আসলে নিয়োগ দেওয়া হয়েছে কিনা, নাকি ঠিকই আছে ভালো লোকদের নিয়োগ দেওয়া? আমি এই পুরো 1-to-1 আমি বলতে পারবো না, বাট আমরা মনে করি যে আমরা যারা কম্পিটেন্ট তাদেরকেই নেওয়া হচ্ছে, সেটা আমাদের দৃঢ় বিশ্বাস। মানে এখন আপনি যদি 1-to-1 বলেন যে ইনি, সেটা নিয়ে আমি বলতে পারবো না, বাট আমরা মনে করি যারা এই লিগ্যাল প্রফেশনটা খুব ভালো বুঝেন, বাংলাদেশের জুডিশিয়ারির উপরে যাদের যথেষ্ট জ্ঞান আছে, যথেষ্ট, আপনি নিজে তো লয়ার স্টুডেন্ট, না আমি জার্নালিজম স্টুডেন্ট, কিন্তু আসলে হয়তো কেউ কেউ মানে আপনার সাথে পরের আলোচনা আমি নিশ্চয়ই হয়তো কিছু বিষয় আপনার দৃষ্টিও আকর্ষণ করতে পারি। যাই হোক, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্ক গড়ে উঠেছে। করাচি থেকে প্রথমবারের মতো জাহাজ এলো। আওয়ামী লীগের সঙ্গে যার যার বৈরিতা ছিল তার সঙ্গেই বন্ধুত্ব করা হবে, এইটা কি এই সরকারের পররাষ্ট্রনীতি, নাকি সরকার পররাষ্ট্রনীতিটা অন্যভাবে দেখছে? সবই আপনি কি দেখেন? না, সরকার পররাষ্ট্রনীতি এখানে প্রফেসর ইউনূসের এটা খুবই, উনি একটা, আমি এটা ওই যে আমার যে 9 পয়েন্টের মধ্যে এটা লিখেছি যে ফরেন পলিসিতে উনি নতুন ডিরেকশন এনেছেন। এটা কি উনি চাচ্ছেন যে সার্ক যেটা মরিবান্ড হয়েছে, মানে একটা মৃতপ্রায় হয়ে রয়েছে, সেটাকে উনি রিভাইভ করতে চাচ্ছেন। সার্কের মধ্যে সমস্ত দেশের সাথে যাতে আমরা খুব দৃঢ় একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি করতে পারি, এই জন্য এই বছর ওনার ইচ্ছা ছিল যে আমরা, উনি যখন ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিতে গেলেন, তখন ওনার ইচ্ছা ছিল যে যতগুলো সার্কেল লিডার আসবে তাদের সাথে যত একবার 5 মিনিটের জন্য হলেও যেন ফটোশুট করা, তাতে হয় কি এক ধরনের মেসেজ যায় প্রত্যেকটা দেশে যে না আমরা একসাথে আছি। এবং এতে হয় কি যে এই বৈরিতা তৈরি হয়, আমি আপনার সাথে যদি কথা না বলি তাহলে আপনার সাথে দূরত্বটা বেশি তৈরি হয়, আমি আপনার সাথে কথা বললি তাই একসাথে থাকি, তাহলে হয় কি অনেক ধরনের সমস্যা খুব দ্রুত সমাধান হয়। তো আমরা মনে করি যে ওনার ইচ্ছা হচ্ছে যে সার্কটাকে রিভাইভ করা। সেই আলোকে আপনি জানেন নেপালের থেকে 40 মেগাওয়াটের আমরা পাওয়ার আনছি,
ইন্ডিয়ান গ্রিড কে ব্যবহার করে। তো এটা উনি চাচ্ছেন, স্যার চাচ্ছেন যে একটা সাউথ এশিয়া গ্রিড যদি হয় তাহলে এমনও হয় যে নেপালের 40,000 মেগাওয়াট বিদ্যুৎ ওরা উৎপাদনের ওদের অ্যাবিলিটি আছে, সেটাকে আমরা ট্যাপ করে বাংলাদেশে আনতে পারবো। সেক্ষেত্রে আমার কয়লা পুড়িয়ে মানে ফসিল ফুয়েল পুড়িয়ে তাহলে আর আমার বিদ্যুৎ আনতে হয়। ঠিক তেমনি পাকিস্তানের সাথে আমার সম্পর্ক, আর যে শিপের কথাটা বললেন সেই শিপটা কিন্তু দুবাই থেকে ছেড়েছে, জেবেল আলী পোর্ট থেকে ওইটা করাচিতে টাচ করেছে, পরে তারপরে চিটাং এ আসছে, চিটাং থেকে ইন্দোনেশিয়ার একটা পোর্টে গেছে, ওইখান থেকে মালয়েশিয়ার পোর্ট ক্ল্যানে যায় এটার সমাপ্তি হয়েছে। তো এখন এটাকে ইন্ডিয়ান পত্রিকাগুলো যেভাবে বলছে সেটা তো একদম ভয়াবহ। ইন্ডিয়ান পত্রিকা বলছে আমি সেই জায়গায় যাচ্ছি না, কিন্তু পাকিস্তানের সাথে বাংলাদেশের এডমিরালিটি ওই চুক্তি পুনর্ভাবে না লেখা হলে এটা আসা সম্ভব হতো না, যেহেতু এটা করাচি টাচ করেছে সেই জন্যই। সেটা অসুবিধা কি? পাকিস্তান আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নাই। আমার কাছে আমার খুবই সুবিধা লাগে, আমার কাছে খুবই সুবিধা লাগে দেশের সাথে আমরা ভালো আমার খুব সুবিধা লাগে, কারণ হচ্ছে শেখ হাসিনাও তো ইমরান খানকে ফোন করেছিলেন, এক ধরনের কমিউনিকেশন ইনিশিয়েট করেছিলেন, সেটা হয়তো তিনি জারি রাখতে পারেন নাই, নানা ধরনের দুর্বলতা তার ছিল, সেটা আমার কোনো অসুবিধা নাই, আমার কাছে সেটা সুবিধাই মনে হয়। কিন্তু আমি যেটা জানতে চেয়েছিলাম যে মানে আওয়ামী লীগ যেগুলি করতে পারে নাই সেগুলি করার ব্যাপারে আপনারা দায়িত্ব অনুভব করছেন, নাকি সেগুলি এটা মানে অর্থনৈতিক না? এটা ধরেন আপনি পাকিস্তানের থেকে, পাকিস্তানের আপনি জানেন ইয়ার্ন খুব ওরা ব্রিলিয়ান্ট, ওদের ইয়ার্নে ওদের একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে। আমি যেখান থেকে পণ্য আনলে আমি মিনিমাম সুবিধা পাবো আমি সেই জায়গায় যাব, আমার ওই বৈরি আমি রেখে আমার লাভ নেই, আমার ইকোনমি তাতে হয়। আমার এই যে পেঁয়াজ, আমি দেখছি যে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনলে আমার পাকিস্তানে এই বছর পেঁয়াজ ভালো হয়েছে, আমি যদি পাকিস্তানেতে কম দামে পেঁয়াজ আনতে পারি, হোয়াই নট, আমি নিয়ে আসি। তা আমি এই যে আরেকটা দেশকে আমি ইয়েতে রেখে আমি ট্রেডের ক্ষেত্রে we want to be good friends of everyone. ওকে, শেষ প্রশ্ন, আপনি আপনার জায়গা থেকে যে নেপাল থেকে যে আপনি বিদ্যুৎ আনতে করতে বলছেন, সেটাতে তো আসলে করিডোর হিসেবে ভারতের মাটি ব্যবহার করতে হবে, সেই ব্যাপারে আপনাদের কথা হয়েছে কিনা ভারতের সঙ্গে? সেই ব্যাপারে আমরা স্যার বারবার বলছেন যে উনি চান একটা সাউথ এশিয়া গ্রিড হোক। সাউথ এশিয়া গ্রিড হলে যেটা হবে যে নেপাল, ভুটান, আপনি জানেন ওদের যে নদীগুলোতে হাইড্রো ইলেকট্রিসিটি হওয়ার একদম পারফেক্ট জায়গা, এবং নেপাল একটা এস্টিমেট করে দিয়েছে ওরা 40,000 মেগাওয়াট বিদ্যুৎ ওরা উৎপাদন করতে পারে, কিন্তু 40,000 মেগাওয়াট ওরা বিদ্যুৎ উৎপাদন করলে ওদের তো ওই মার্কেটটা নাই, এত বিদ্যুৎ ওদের লাগে। যেটা বিদ্যুৎ ওরা বাইরে আমরা খুবই ইচ্ছুক আমরা নিতে, ওরাও বিক্রি করতে চায়। আমাদের যেটা করতে হবে, নেপালের সাথে আমাদের একটা দূরত্ব হচ্ছে 40 মাইলের মতো, রাইট? সেই জায়গাটা ইন্ডিয়ান গ্রিডটা, এবং আমরা ইন্ডিয়ার সাথে এই ব্যাপারে কনফিডেন্স বিল্ডিং দিচ্ছি যাতে উৎপাদন করলে সেটা ইন্ডিয়া কিনবে না কেন? ইন্ডিয়া তো আরো বেশি এনার্জি, ইন্ডিয়াও কিনছে, আমরা তো ওয়েলকাম করি, এই জন্যই সাউথ এশিয়া গ্রিডের কথা। যে ইচ্ছা কিনুক, অসুবিধা নেই, আমিও কিনি, তুমিও কিনো, সবাই একটা গ্রিড ব্যবহার করে। এটা ইউরোপে আছে না, ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশে আছে না। আমরা শফিক ভাই আপনাকে অনেক ধন্যবাদ দিতে চাই। 1 ঘন্টার কথা বলে আপনাকে আরো 2 মিনিট আমরা একটু বেশি রাখলাম, সেই জন্য কিন্তু আপনার সাথে সকল বিষয়ে কথা বলে একটা আসলে আমরা দর্শকরাও নিশ্চয়ই অনেক বিষয় জবাব পেয়েছেন, আপনি কোলাকুলি উত্তর দিয়েছেন এবং এক ধরনের দিক নির্দেশনার মতো হয়েছে, এবং আপনি অনেকক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। শফিক, আপনাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন। দর্শক, নিশ্চয়ই বৃহস্পতিবার আপনাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ। সেই পর্যন্ত আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ।